বিসিএস এক্সাম দিতে ঢাকায় যাচ্ছি। এজন্য বগুড়া রেল স্টেশনে ঢাকা যাওয়ার ট্রেনটির জন্য অপেক্ষা করছি। হঠাৎ রেল লাইনের পাশেই একটা পড়ে থাকা ব্যাগের দিকে আমার নজর চলে গেল। কেন জানি না ব্যাগটা চেক করতে মনে খুব কৌতূহল জাগলো। তাই গিয়ে ব্যাগটা তুলে নিলাম। গিয়ে দেখি একটা অনেক সুন্দর লেডিস ব্যাগ। লেডিস ব্যাগ এখানে পড়ে থাকবে কেন? আর ভিতরেই বা কি আছে? ভাবছিলাম খুলবো কিনা। খুলেই দেখি কি আছে, তাই বেশি না ভেবে খুলেই ফেললাম। খুলে দেখি ভিতরে একাডেমিক সার্টিফিকেট, একটা ন্যাশনাল আইডি কার্ড আর কয়েক কপি ছবি। ছবিটা বের করে দেখলাম, একটা মেয়ের ছবি। আমি তো একেবারে হা হয়ে গেছি ছবিটি দেখে। এত সুন্দর কেউ কিভাবে হতে পারে? ছবি থেকে চোখ তুলতেই পারছি না। এটা মেয়ে নাকি হুড়পড়ি? মাশাল্লাহ। তারপর ব্যাগে থাকা ন্যাশনাল আইডিটা বের করলাম, ঠিকানা দেখলাম। এ তো ঢাকারই ঠিকানা। ঢাকায় থাকা মেয়ের ব্যাগ বগুড়ায় কিভাবে আসতে পারে? যাই হোক, আমি ব্যাগটা নিজের সাথেই নিলাম, কারণ আমি যেহেতু ঢাকাতেই যাচ্ছি, তাই গিয়ে খুঁজে ফেরত দেওয়ার চেষ্টা করব, কারণ এগুলো খুব ইম্পর্ট্যান্ট জিনিস। কিছুক্ষণ পর ট্রেন চলে আসলো। আমি আমার নির্দিষ্ট স্থানে গিয়ে বসে পড়লাম। ও আচ্ছা, আমার পরিচয় তো আপনাদের দেওয়া হয়নি। আমি রাকিব, বগুড়াতেই আমার বাসা। বাবা মায়ের একমাত্র ছেলে। আমার বাবার ইচ্ছে আমি বিসিএস ক্যাডার হই, তাই বাবার স্বপ্ন পূরণ করতে বিসিএস এক্সাম দিতে ঢাকায় যাচ্ছি। যাই হোক, আমি মেয়েটির ছবি বের করে আবার তাকিয়ে আছি। আরো অনেক কিছু ভাবছি। আল্লাহ ওকে কত সুন্দর যত্ন করে বানিয়েছেন। আমি শুধু মেয়েটিকে দেখেই চলেছি। হঠাৎ একটা মেয়ে এসে বলল, ভাইয়া একটু পাটা সরাবেন, পাশের সিটটা আমার। ও আচ্ছা, ওকে ওকে। তারপর মেয়েটি রাকিবের পাশে বসে পড়ল। রাকিব ছবিটা দেখেই চলেছে, আর ট্রেনটা ছুটে চলেছে তার আপন গতিতে। অনেকক্ষণ পর মেয়েটি তাকে জিজ্ঞাসা করলো, ভাইয়া অনেকক্ষণ ধরে দেখছি এই ছবিটির দিকে পলকহীনভাবে তাকিয়ে আছেন, ব্যাপারটা কি? গার্লফ্রেন্ড নাকি? মেয়েটির কথা শুনে রাকিব ধ্যান ভাঙল আর বলল, আরে না, তেমন কিছু না। তাহলে ব্যাপারটা কি? তারপর সে মেয়েটিকে সব খুলে বলল। সব শুনে মেয়েটা বলল, বাহ, এরকম মানুষও পৃথিবীতে আছে যে অন্যের কথা ভেবে উপকার করতে চাচ্ছে। রাকিব শুধু মুচকি হাসলো। তার কিছুক্ষণ পর মেয়েটি আবারও বলল, আর আপনাকে খুব চেনা চেনা লাগছে। তাই? জি, আপনাকে কোথায় দেখছি বলেন তো? আমি কি করে বলবো? আপনি কি গল্প লেখেন? জি। আপনি কি রাকিব ভাইয়া? হুম। ভাইয়া আমি সামিয়া, আপনার অনেক বড় ফ্যান। আমি আপনার সব গল্পই পড়ি। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর গল্প লেখার জন্য। থ্যাংক ইউ। ভাইয়া কিছু মনে না করলে একটা সেলফি নিতে পারি? হুম। তারপর সামিয়া তার সাথে সেলফি তুলল। সামিয়া সারা রাস্তা বকবক করেই চলেছে। রাকিব শুধু হ্যাঁ না উত্তর দিয়ে চলেছে আর ছবি মেয়েটার কথা ভাবছে। তারপর ট্রেন তার গন্তব্যে চলে এলো, মানে কমলাপুর রেল স্টেশনে নেমে পড়ল সে। তারপর রাকিব সামিয়াকে বিদায় জানিয়ে একটা হোটেলে উঠে পড়ল। অবশ্য হোটেলটা সে আগেই বুক করে রেখেছিল 2 দিনের জন্য, কারণ ঢাকায় তার চেনা পরিচিত কেউই নেই। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রাকিব তার আব্বু আম্মুর সাথে ফোনে কথা বলে শুয়ে পড়ল, কারণ পরের দিনই তার বিসিএস পরীক্ষা। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিল। তারপর পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে রওনা দিল। যথারীতি পরীক্ষাটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো দিয়েছে রাকিব। তারপর খুশি মনে হোটেলে ফিরল। ফিরতেই ব্যাগের দিকে তাকাতেই মেয়েটার কথা মনে পড়ে গেল তার। তাই বিকেলে মেয়েটার ন্যাশনাল আইডি কার্ডের ঠিকানা অনুযায়ী তাকে খুঁজতে বের হলো। রিক্সাওয়ালাকে ঠিকানা দেখাতেই রাকিবকে সেই ঠিকানায় নিয়ে গেল। তাই তাকে বেশি খুঁজতে হয়নি, তবে ভাড়াটা একটু বেশি নিয়েছে। যাই হোক, মেয়েটার বাসাটা কিন্তু অনেক সুন্দর আর অনেক বড়। রাকিব বাসার দারোয়ানকে ছবিটা দেখিয়ে জিজ্ঞাসা করলো। ইনি কি এখানে থাকেন? জি স্যার, উপরে চলে যান। তারপর দারোয়ানের কথা মতো সে দোতলায় চলে গেল। গিয়ে কলিং বেল বাজাতেই মেয়েটা এসে দরজা খুলে দেয়। রাকিব তো প্রথম দেখাতেই ক্রাশ খেয়ে যায়। ছবির থেকেও বাস্তবে আরও সুন্দর মেয়েটা। তার মনে হচ্ছে সে জান্নাতে আছে আর তার সামনে জান্নাতের পরী। কিন্তু তার থেকেও বড় শখ একটু পর রাকিব খেলো, কারণ তাকে দেখার পরেই মেয়েটার চোখ বড় বড় করে অজ্ঞান হয়ে গেল। রাকিব মনে মনে ভাবল, আমাকে দেখতে কি এতটাই খারাপ লাগছে যে অজ্ঞান হয়ে গেল? এখন যদি কেউ এসে দেখে মেয়েটা অজ্ঞান হয়ে আছে,
তাহলে সবাই আমাকে অজ্ঞান পার্টির লোক ভেবে হেব্বি মারবে। হায় আল্লাহ, উপকার করতে এসে কোন মুসিবতে পড়লাম। তারপর রাকিব তাকে নাড়িয়ে বলল, এই যে, তুই এখানে পড়ে আছিস কেন? আর এই ছেলে, তুমি কে? ও তার মানে এই মেয়েটার নাম পরি। মাশাল্লাহ, খুব সুন্দর নাম। এই ছেলে, কথা বলছো না কেন? কে তুমি? জি আন্টি, আমি রাকিব। তা এখানে কেন এসেছো? আন্টি সেটা একটু পরে বলছি, আগে এনার জ্ঞান ফেরান। ঠিক আছে। তারপর মহিলাটি ভেতর থেকে এক গ্লাস পানি নিয়ে এসে মেয়েটির মুখে একটু পানি ছিটিয়ে দিল, আর সাথে সাথে জ্ঞান ফিরল। রাকিবও হাফ ছেড়ে বাঁচল। তারপর রাকিব বলল, এই মেয়ে, আপনি আমায় দেখে অজ্ঞান হয়ে গিয়েছিলেন কেন? আপনি রাকিব তাই না? জি। আপনি আমাকে চিনেন? অবশ্যই চিনি। আমি আপনার গল্পের অনেক বড় একটা ফ্যান। আপনাকে নকও দিয়েছিলাম কিন্তু কোনো রিপ্লাই পাইনি। ও আচ্ছা। আপনাকে সরাসরি দেখে নিজেকে সামলাতে পারিনি যে আপনি আমার বাসায়, তাও আমার সামনে, তাই অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম। তার মানে মেয়েটা আমাকে আগে থেকেই চেনে। যাক, ভালোই হলো। কি হলো, কথা বলছেন না কেন? না কিছু না। তা হঠাৎ আপনি এখানে? আসলে এই ব্যাগটা আমি বগুড়া স্টেশনে পেয়েছিলাম। ব্যাগের ভিতরে ন্যাশনাল আইডি কার্ডে আপনার ছবি আর এই ঠিকানা দেখতে পেলাম। আর ব্যাগের মধ্যে অনেক সার্টিফিকেটও আছে, তাই ভাবলাম এগুলো ছাড়া তো আপনি অনেক বিপদে আছেন, তাই দিতে আসলাম। ও মাই গড, সত্যি এগুলো ছাড়া অনেক বিপদে ছিলাম। কোথাও চাকরির জন্য আবেদন করতে পারতাম না, আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম। আপনার ব্যাগ বগুড়া কিভাবে গেল? আসলে ব্যাগটা আমার ছিনতাই হয়ে গেছিল। ও আচ্ছা, দেখেন সবকিছু ঠিক আছে কিনা। তারপর পরি তার ব্যাগটা চেক করে বলল, হ্যাঁ, সব ঠিকই আছে, শুধু টাকাগুলো নেই। হয়তো ছিনতাইকারী টাকাগুলো নিয়ে ব্যাগ ফেলে দিয়েছে। হয়তো। দেখছিস মা, পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। হ্যাঁ মা, সত্যি উনি অনেক ভালো মানুষ। আচ্ছা তাহলে আমি এখন চলি। চলি মানে? ভেতরে এসে বাবা, আমাদের এত বড় উপকার করলে তোমাকে তো আজকে না খেয়ে যেতে দিব না। না আন্টি, আজকে না, আর একদিন আসি। না, কোনো কথা হবে না, আজকেই আসতে হবে। বলেই পরি আর পরির মা তাকে জোর করে ভিতরে নিয়ে গেল। রাকিব ভিতরে গিয়ে বসলো। পরির মা নাস্তা দিয়ে রান্না করতে চলে গেল। আর এই ফাঁকে রাকিব আর পরির অনেকক্ষণ গল্প করলো। পরি তার থেকে নাম্বারও নিল। দুপুরে খাওয়ার সময়, তা বাবা, তুমি ঢাকায় কি করো? আন্টি আমি কিচ্ছুই করি না, ঢাকায় এসেছি বিসিএস এক্সাম দেওয়ার জন্য। আজকেই বগুড়া চলে যাব। ওহ, তাই নাকি? কেমন হয়েছে এক্সাম? জি আন্টি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তা তোমরা কোথায় থাকো? তোমার বাসায় কে কে আছে? আন্টি আমি বগুড়ায় থাকি, আমি আব্বু আর আম্মু। পরি শুধু তাদের কথা শুনছে আর তার দিকে তাকিয়ে আছে। তারপর সে বলল, আন্টি একটা কথা বলবো? হ্যাঁ বাবা, বলো। আন্টি আঙ্কেলকে দেখছি না, উনি কোথায়? তারপর রাকিব খেয়াল করলো আন্টি আর পরির মন খারাপ হয়ে গেছে। সে আবারও বলল, কি হয়েছে আন্টি? তোমার আঙ্কেল 3 বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন থেকেই আমরা মা মেয়ে একা। ওনার কথা শুনে রাকিবের মন খারাপ হয়ে গেল। তারপর সে বলল, সরি আন্টি, আমি মনে করিয়ে দিয়ে কষ্টটি বাড়িয়ে দিলাম। তারপর আন্টি চোখ মুছে বলল। আরে না, সমস্যা নেই বাবা। তারপর সে তাদের সাথে আরও অনেকক্ষণ গল্প করলো। খুব ভালো সম্পর্ক গড়ে উঠলো তাদের সাথে। তারপর আসার সময়, আন্টি তাহলে আমি এখন চলি। ঠিক আছে বাবা, যোগাযোগ রেখো। আর ঢাকায় কোনো প্রয়োজন হলে অবশ্যই জানাবে। জি আন্টি অবশ্যই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বলেই সে সেখান থেকে চলে আসলো। তারপর সেখান থেকে হোটেলে গিয়ে ব্যাগপত্র গুছিয়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা হলো। কয়েক ঘন্টা পর বগুড়া পৌঁছেও গেল। সেখান থেকে রিক্সা নিয়ে সোজা বাসায় চলে গেল। বাসায় এসে কলিং বেল বাজাতেই তার আম্মু এসে দরজা খুলে দিল আর বলল, কি রে বাবা, কেমন আছিস? পরীক্ষা কেমন হয়েছে? একদিনেই কেমন শুকিয়ে গেছিস, ঠিক মতো কিছুই খাসনি তাই না? মায়ের মন হয় এমনই। তারপর রাকিব বলল, আরে আম্মু, একসাথে এতগুলো প্রশ্ন করলে কোনটার উত্তর দেব? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আর পরীক্ষাও অনেক ভালো হয়েছে। আমি ঠিকমতোই খাওয়া দাওয়া করেছি। সেটা তো দেখতেই পাচ্ছি। যাই হোক, বাদ দাও। আব্বু কোথায়? তোর আব্বু রুমে শুয়ে আছে, বুকের ব্যথাটা আবার বেড়েছে। কি বলো, ঠিকমতো ওষুধ দিচ্ছ না? দেই তো, তবুও। আচ্ছা, তুই অনেক জার্নি করে এসেছিস, যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেতে আয়। ঠিক আছে আম্মু।
তারপর রাকিব তার রুমে চলে আসলো, এসে ফ্রেশ হয়ে নিচেও গেল খাওয়ার জন্য। তারপর রাতে খেয়ে আবারও রুমে চলে আসলো। আজকে অনেক ধকল গেল তাই তার খুব ক্লান্ত লাগলো। তাই বিছানায় গা এলিয়ে দিতেই ঘুম চলে আসলো। তাই সে ঘুমিয়েও পড়লো। পরের দিন সকালে উঠে নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করলো। তারপর এসে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে রুমে এসেই ফোন হাতে নিল। ফোন হাতে নিয়েই রাকিব তো অবাক, কারণ পরি 35টা মিস কল করেছে, তাও কাল রাত থেকে। রাতে কি ঘুম দিয়েছিল যে একটু টের পেল না? যাই হোক, সে ভাবলো তার একবার কল দেওয়া উচিত। তাই বেশি কিছু না ভেবে পরীকে কলও দিল। ওমা, দেওয়ার সাথে সাথেই রিসিভ করলো। মনে হচ্ছে রাকিবের ফোনেরই অপেক্ষায় করছিল। ফোন রিসিভ করেই ওপাশ থেকে বলতে লাগলো, আপনি এমন কেন? হ্যাঁ, কেমন? সেই যে গেলেন, একটা ফোন দেওয়ারও প্রয়োজন বোধ মনে করলেন না। আমি সারা রাত কতবার ফোন দিয়েছি আপনি জানেন? আমার কত টেনশন হয়েছে আপনি জানেন সেটা? আমি ফান করে বললাম, কতটা টেনশন হয়েছে? 5 কেজি। দেখুন, সিরিয়াস সময়ে ফাজলামি করবেন না। আর আমাকে তো আপনার এইরকমই মনে হবে, তাই না? এটাই স্বাভাবিক, কারণ আপনি লেখক মানুষ। আপনার কত মানুষ খোঁজ নেওয়ার আছে, তার মধ্যে আমাকে তো তুচ্ছ মনেই করতে পারেন, তাই না? আরে ভুল বুঝতেছেন কেন? আমি মজা করেছি। হ্যাঁ, আমি তো জোকার। আমার কথা জোক মনে হচ্ছে, তাই মজা তো করবেনই। ঠিক আছে, আপনাকে আর কখনো বিরক্ত করব না। আরে শুনুন। শোনার আগেই কলটা কেটে দিল পরি। রাকিব মনে মনে ভাবতে লাগলো, সত্যি হয়তো ফাজলামি করা উচিত হয়নি। ওর হয়তো সত্যি আমাকে নিয়ে টেনশন ছিল। এখন তো কল দিলে ধরবেও না। অনেক রাগ করেছে। তারপর রাকিব আর কিছু বলল না। দুপুরের পর নামাজ পড়ে খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে আছে আর ভাবছে। না, সত্যি ওর সাথে এরকম করা উচিত হয়নি। সে আর ফোনও দিচ্ছে না। এখনও রাগ ভাঙাতে হবে। ও তো গল্প পড়তে ভালোবাসে, তার মানে ওকে সাহিত্য দিয়েই রাগ ভাঙাতে হবে। তাই রাকিব কিছুক্ষণ ভেবে পরির ফোনে একটা মেসেজ করলো। মেসেজটি এইরকম ছিল, সুন্দর তোমার হাসি, তাই তো তোমার কাছেই ছুটে আসি। নাছোড় বান্দা শিশুর মতো, যখন তখন অবিরত। মায়াবী তোমার চাহনি, মায়াবী তোমার মন জানি। তাই তো মনের অজান্তেই প্রেমে পড়েছি। দুরন্ত মন আর না থামে। অবাক করে তোমার সৌন্দর্য, অবাক করে তোমার মাধুর্য। পৃথিবীতে এমন সুন্দর কেউ থাকতে পারে? ভাবি অবাক হয়ে বারে বারে। 5 মিনিট পরেই পরি মেসেজ দিয়েছে। মেসেজটা ছিল, ফ্ল্যাট করা বন্ধ করো। আমি তোমার প্রেমে এমনিতেই পড়ে গেছি। তখন ওইভাবে কথা বলা আমার উচিত হয়নি। আমি সত্যিই ক্ষমা চাচ্ছি। তুমি আমার অনেক আপনজন, তাই তো খোঁজ না পেয়ে এরকম করেছি। সরি। রাকিব তো মেসেজটা দেখে পুরাই অবাক। সে একটু মুচকি হাসলো আর মনে মনে বলতে লাগলো, এটা কি প্রপোজ করলো নাকি ক্ষমা চাইলো বুঝলাম না। আর কি মেয়ে রে বাবা, নিজেই বকাবকি করে একটু পর নিজেই ক্ষমা চাচ্ছে। তার মানে ওর মনটা অনেক ভালো, অনেক নরম, কাউকে কষ্ট দিতে চায় না। এভাবে তাদের মধ্যে আরও অনেকক্ষণ কথা হলো। তারপর সন্ধ্যার পর রাকিব কিছুক্ষণ ফেসবুক করতে রাতে ডিনার করে ঘুমিয়ে পড়লো। এভাবে পরির সাথে রোজ কথা হয় ওর। পরি আর রাকিবের মধ্যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক তৈরি হয়। তাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল। লং ডিস্টেন্স রিলেশনশিপ হলেও ভালোবাসার অনুভূতি ছিল একদম রিয়েল। তাদের ভালোবাসার খুনসুটি, একটু অভিমান, একটু রাগ, আরও অনেক ভালোবাসার মাঝে কয়েকটা মাস কেটে গেল। এক রাতে রাকিব তার রুমে বসে পরির সাথে কথা বলছিল। হঠাৎই তার আম্মু তাদের রুম থেকে চিৎকার দিয়ে উঠল। রাকিবও সাথে সাথে চমকে উঠল আর সাথে সাথে দৌড়ে ওনাদের রুমে চলে গেল। আর গিয়ে দেখল তার আব্বু বিছানায় শুয়ে ছটফট করছে আর তার আম্মু পাশে বসে কাঁদছে। মনে হচ্ছে বুকের ব্যথাটা আবারও বেড়েছে। রাকিব গিয়ে বলল, কি হয়েছে আম্মু? দেখ তোর আব্বু কেমন জানি করছে। তারপর রাকিব তার আব্বুকে বলল, আব্বু কি হচ্ছে আমাকে বলো। কিন্তু তার আব্বু বুকের ব্যথায় কিছুই বলতে পারছে না। সে পরিস্থিতি খুবই খারাপ দেখে তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সে ফোন করলো আর তার আম্মুকে বলল, আম্মু তুমি তাড়াতাড়ি রেডি হও, আব্বুকে হাসপাতালে নিতে হবে। আমি অ্যাম্বুলেন্স কল করেছি, একটু পরেই আসবে। তারপর একটু পরেই অ্যাম্বুলেন্স এসে গেল। রাকিব তার আম্মুকে নিয়ে তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সে তুলে হসপিটালে নিয়ে গেল। অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে স্ট্রেচারে করে তার আব্বুকে তাড়াতাড়ি এমার্জেন্সি ওয়ার্ডে নেওয়া হলো। তখন রাত প্রায় 11:30। ডাক্তার একটু পর এমার্জেন্সি রুম থেকে বেরিয়ে এসে বলল, এই রোগের রিলেটিভ কে? জি আমি। উনি আপনার কে হয়? জি আব্বু, কি হয়েছে ওনার?
দেখুন, আপনারা ওনাকে অনেক দেরি করে হাসপাতালে এনেছেন। ডাক্তারের কথা শুনে তার আম্মু ধপাস করে ফ্লোরে বসে পড়ল। সেও আমতা আমতা করে বলল, মানে কি ডাক্তার? আরে ঘাবড়াবেন না, মানে আমরা এখন কিছুই করতে পারবো না। ওনাকে ইমিডিয়েটলি ঢাকায় শিফট করতে হবে, তাহলে ওনাকে বাঁচাতে পারবেন। আমরা কিছুই করতে পারছি না, সরি। তারপর রাকিব একটু ভেবে বলল, ঠিক আছে ডাক্তার, আপনি ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন। ঠিক আছে। তারপর রাকিব আর তার আম্মু আবারও তার আব্বুকে অ্যাম্বুলেন্সে করে বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। তার আম্মু তো সারা রাস্তা অনেক কেঁদেছে, কিন্তু রাকিব একটুও কাঁদ পর মানে ভোর 4:30টায় ঢাকায় একটা বড় হসপিটালে ভর্তি করানো হলো। ওখানে এমার্জেন্সিতে ভর্তি করানো হলো তাকে। কিছুক্ষণ পর ডাক্তার দেখলো আর বাইরে যা বলল তা শুনে রাকিব আর তার আম্মুর পায়ের মাটি সরে গেল। কেন না ডাক্তার এসে বলল, ওনার হার্টে সমস্যা হয়েছে, হার্ট ফুটো হয়ে গেছে, নিঃশ্বাস পাস করতে পারছে না। এরকম কয়েকদিন থাকলে আমাদেরও বাঁচাতে সম্ভব হবে না। এটা শুনেই তো তার আম্মু অনেক কান্না করতে লাগলো। সে নিজেকে অনেক কষ্টে সামলিয়ে বলল, তাহলে এখন কি কোনো উপায় নেই ভালো করার? অবশ্যই আছে, কিন্তু সাকসেস রেট 20%। মানে বুঝলাম না, কি উপায়? ওনার হার্ট সার্জারি করতে হবে, মানে হার্ট ট্রান্সফার করতে হবে, নতুন হার্ট দিতে হবে। কিন্তু সমস্যা হলো হার্ট ডোনার পাওয়া যায় না। 1 লক্ষ মানুষের ডোনার একজন মিলে, আর রোগীর সাথে ব্লাড গ্রুপও মিল থাকতে হবে। আর এগুলো সব পাওয়া গেলেও সাকসেস রেট মাত্র 20%। অনেক কঠিন একটা সার্জারি। কথাটা শুনেই তো তার মাথা ঘুরে গেল আর বলল, এগুলো কি শুনছি? তাহলে কি আমার আব্বুকে আমি সন্তান হয়ে বাঁচাতে পারবো না? তারপর কিছুক্ষণ চুপ থেকে ডাক্তারকে বলল, ডাক্তার, এই অপারেশনের খরচ কত পড়বে? 50 লক্ষ টাকা লাগবে। টাকার কথা শুনে তার মাথা আরও চক্কর দিতে লাগলো। তারপর ডাক্তার বলল, আপনারা হার্ট ডোনার আর টাকার জোগাড় করুন, তাহলে অপারেশন করতে পারি। আর যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করুন, কারণ ওনার হাতে বেশি সময় নেই। বলে ডাক্তার চলে গেল। তার আম্মু তো অনেক কান্না করতে লাগলো আর কান্না করতে করতে বলল, তোর আব্বুকে বাঁচা বাবা, তুমি টেনশন করো না আম্মু, আব্বু অবশ্যই বাঁচবে। আমাকে কথা দি তোর আব্বুকে যে করে হোক বাঁচাবি। আমি কথা দিলাম আম্মু, আব্বুকে যা করি হোক আমি বাঁচাবো। হসপিটালে আব্বুর কেবিনে বসে আছে রাকিব আর তার আম্মু, আর ভাবছি কি করবে সে এখন, কি করলে তার আব্বুকে বাঁচাতে পারবে। এসব চিন্তা করতে করতে সকাল হয়ে গেছে আর আম্মু রাত থেকে কিছুই খায়নি। তাই সে আম্মুকে বলল, আম্মু তুমি তো কাল থেকে কিছুই খাওনি, আমি বাহির থেকে কিছু নিয়ে আসি আর তুমি আব্বুর পাশেই থেকো। বলেই সে কেবিন থেকে বেরিয়ে আসলো। তারপর ভাবলো পরীকে একটা ফোন করা দরকার, না হলে সেও চিন্তা করবে। সে ফোন বের করেও দেখে ফোনটা অফ হয়ে গেছে। কখন যে চার্জ শেষ হয়ে গেছে সে খেয়ালই করেনি এই টেনশনে। তাই রিসেপশনে গিয়ে একটু রিকোয়েস্ট করাতে ফোন চার্জ দিতে রাজি হলো। তাই সেও ফোন চার্জ দিয়ে বাইরে থেকে আম্মুর জন্য নাস্তা নিয়ে এলেও কিন্তু তার আম্মু এই অবস্থায় খেতে চাইল না। সে জোর করে খাইয়ে দিল, কারণ না খেলে তার শরীরও খারাপ করবে। আস্তে আস্তে তার আব্বুর পালস রেটটাও কমে যাচ্ছে, অনেক ভয় লাগছে তার। কিছুক্ষণ পর ফোনটা নিয়ে এসে অন করতেই পরীর অনেক মেসেজ আর 57টা মিস কল আসে। রাকিব যা ভাবছিল তাই, পরী অনেক টেনশন করেছে। সত্যি মেয়েটা তাকে অনেক ভালোবাসে। তাই রাকিবও পরীকে ফোন দিল, দেওয়ার সাথে সাথেই রিসিভ করলো আর বলে উঠল, কি হয়েছে তোমার? সারা রাত ফোন বন্ধ কেন? ফোনে চার্জ ছিল না। তুমি এত কেয়ারলেস কেন, বলবা আমায়? রাকিব চুপ করেই রইল, কি উত্তর দিবে সে। কাল রাতে তোমার আম্মু চিৎকার দিয়েছিল কেন, বললে না তো? কাল রাতে আমার অনেক টেনশন হয়েছে। তোমার কিছু হয়েছে নাকি? তারপর রাকিব পরীকে সব ঘটনা খুলে বলল। সব শুনে পরী বলল, এত কিছু হয়ে গেল আর আমাকে একটাবার জানানোর প্রয়োজন বোধ করলে না? বললাম তো টেনশনে ছিলাম। এখন তোমরা কোথায়? ঢাকায়। কোন হসপিটালে? হসপিটালে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। বলেই পরী ফোনটা কেটে দিল। তারপর রাকিব আর আম্মু তার আব্বুর কেবিনে চুপ করে বসে আছে। আম্মু একটু পর তাকে বলল, রাকিব, কিছু ভাবলি? বুঝলাম না আম্মু। মানে টাকার কথা কিছু ভাবলি? সেটাই ভাবতেছি আম্মু, কি করা যায়? এত ভাবার সময় নেই। শোন, আমাদের গ্রামের বাড়িতে যে জমি আছে, কাল তুই বগুড়া গিয়ে সেগুলো বিক্রি করে দিয়ে আসবি। কি বলো আম্মু, সব বিক্রি করলেও তো 50 লক্ষ টাকা হবে না। যেটা হবে তাতেই বিক্রি করে দিয়ে আসবি। এখন এই জমিই একমাত্র ভরসা। ঠিক আছে আম্মু। একটু পর পরী আর পরীর আম্মুও আসলো। তাদের দেখে তার আম্মু বলল, আপনারা কারা? তারপর রাকিব তাদের সাথে পরিচয় করিয়ে দিল। পরীর মা বলল, বাবা, তোমরা কাল আসছো আর
আজ খবর দিচ্ছ? এতটাই পাওয়ার করে দিলে? জি জি আন্টি, কি বলেন এগুলো? খুব টেনশনে ছিলাম তো, তাই ফোন ধরতে পারিনি। ডাক্তার কি বলল? তারপর রাকিব তাদের সবটা খুলে বলল। সব শুনে পরি বলল, এত টাকা এখন তুমি কোথায় পাবে? কাল আমি বগুড়া যাব। আমাদের গ্রামের বাড়িতে যে জমি আছে ওগুলো সব বিক্রি করে দিতে হবে। তারপর পরি রাকিবের আম্মুর উদ্দেশ্যে বলল, আম্মুর এখানে থাকলে তো শরীর খারাপ করবে। আম্মু, আপনি আমাদের বাসায় চলে যান আমার আম্মুর সাথে। আমি আর রাকিব এখানে আছি। পরি একদম ঠিক বলছে আপা। আপনি প্লিজ আমাদের বাসায় চলেন। এখানে থাকলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। কিছু দরকার লাগলে অবশ্যই ফোন করবে বাবা। ঠিক আছে। তারপর রাকিবের আম্মু আর পরির আম্মু চলে গেল। সে আর পরি হসপিটালে আব্বুর পাশেও থাকলো। তারপর পরি বলল, তুমি তো কাল রাতে একটুও ঘুমাওনি। পাশের বেডে তুমিও একটু ঘুমিয়ে নাও প্লিজ। আমি আব্বুর পাশে আছি। সত্যি রাকিব খুব ক্লান্ত, তাই বেশি কথা না বলে পাশেই সে ঘুমিয়েও পড়ল। ঘুম থেকে উঠে যা দেখলো তা দেখে রাকিব তো অবাক, কারণ পরি তার আব্বুর সাথে গল্প করছে, আব্বু কথা বলছে দেখে রাকিব অনেক খুশি হলো। তবে সে চোখ বন্ধ করেই তাদের কথাগুলো শুনতেছিল। আব্বু বলছিল, তোমার নাম কি মা? জি আব্বু, আমার নাম পরি। ও আচ্ছা, তুমি দেখতেও পরের মতোই সুন্দর। আমার ছেলে তোমাকে ভালোবাসে, তাই না? জি আব্বু, ও আমাকে যতটা ভালোবাসে আমি তার থেকে ওকে আরো বেশি ভালোবাসি। শুনে অনেক খুশি হলাম মা। মরার আগে তবুও আমার ছেলের বউয়ের মুখ দেখতে পেলাম। এখন আর আমার কোনো কষ্ট নেই। শুধু তুমি আমার ছেলেকে দেখে রেখো। প্লিজ আব্বু, আপনি এগুলো বলবেন না। দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমরা সবাই একসাথে থাকবো। আপনি প্লিজ এখন শুয়ে থাকেন। আর কিছু লাগলে আমাকে বলবেন প্লিজ। রাকিব চোখ বন্ধ করে সব শুনল। নিজে অসুস্থ থেকেও তার সন্তানকে দেখে রাখতে বলছে তার বাবা। সন্তানকে কষ্ট দিতে চাচ্ছে না। এ কেমন অদ্ভুত ভালোবাসা না? আব্বুর মনে হয় এমনই হয়। এইসব ভাবতে ভাবতেই চোখের কোণে পানি জমে গেছে তার। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে দেখলো পরি তার আব্বুর পায়ের কাছে মাথা লাগিয়ে চোখ বুজেছে। মনে হয় সেও খুব ক্লান্ত। তাই সে পরির কাছে গিয়ে বলল, এই পরি, এখানে এভাবে শুয়ে আছো কেন? রাকিবের কথা শুনে পরি চমকে উঠে বলল, ওহ, তুমি উঠে গেছো কখন? একটু আগেই। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক ক্লান্ত, তাই যাও এখন তুমি ঘুমিয়ে পড়ো। না না, আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। কিছুই ঠিক নেই, তুমি প্লিজ যাও ঘুমো। প্রথমে রাজি না হলেও রাকিবের জোড়াজুড়িতে রাজি হলো। একটু পর পরি ঘুমিয়ে পড়ল আর রাকিব তার আব্বুর পাশেও থাকলো। এভাবে একবার পরি একবার রাকিব তার আব্বুর পাশে থেকে রাতটা কাটিয়ে দিল। সকালে রাকিব হসপিটাল থেকে বাইরে এসে নাস্তা নিয়ে এলো। পরি তখন ঘুমাচ্ছে। সেও রাকিবের সাথে অনেক কষ্ট করছে, তাই সে আর পরির ঘুম ভাঙালো না। পরি বাচ্চা পরির মতনই ঘুমাচ্ছে, দেখতে অপরূপ সুন্দর লাগছে। কিছুক্ষণ পর তার আম্মু আর পরির আম্মুও চলে আসলো আর তখনই পরির ঘুম ভাঙে। উঠতেই পরি তাকে বলল, আরে তুমি কখন উঠছো? আর আমাকে ডাকুনি কেন? তুমি সারা রাত অনেক কষ্ট করেছো, তাই আর ডাক দেইনি। যাই হোক, ফ্রেশ হয়ে আসো আর নাস্তাটা করে নাও। তুমি খাইছো? না, তুমি ফ্রেশ হয়ে আসো, একসাথে খাবো। তারপর আর কোনো কথা না বলে পরি ফ্রেশ হতে গেল। রাকিব তার আম্মুকে বলল, আম্মু তুমি খেয়েছো? হ্যাঁ বাবা, পরির আম্মু আর আমি খেয়ে আসছি। একটু পর পরি ফ্রেশ হয়ে আসলো। পরি খেতে খেতে বলল, রাকিব, আমি তোমাকে খাইয়ে দেই? আরে কি বলছো এগুলো? এখানে সবাই আছে দেখছো না? কিছু হবে না, খাইয়ে দেই না প্লিজ। রাকিবের আম্মু আর পরির আম্মু হাসছে। যা, তার ইজ্জতের ফালুদা হয়ে গেল। আর এদিকে না খাওয়া পর্যন্ত তাকে ছাড়বেও না। তাই রাকিব বলল, ঠিক আছে, খাওয়াও। সত্যি? হুম। তারপর পরি অনেক খুশি হয়ে রাকিবকে খাইয়ে দিল নিজের হাতে। খাওয়া শেষে সে বলল, আম্মু বগুড়ার উদ্দেশ্যে রওনা দিতে হলে বগুড়া যাবে কেন? টাকার ব্যবস্থা করতে, গ্রামের বাড়ির জমিগুলো সব বিক্রি করতে। ঠিক আছে। আজকে আমি হয়তো আসতে পারবো না, জমির ব্যাপার তো। পরি, আজকে তুমি আম্মুর সাথে থেকো প্লিজ। আরে তুমি চিন্তা করো না, সেটা তোমাকে বলতে হবে না। আমি এখান থেকে যাচ্ছি না আব্বু ভালো না হওয়া পর্যন্ত। তাহলে আমি আসি। আল্লাহ হাফিজ।
তারপর রাকিব বগুড়ার উদ্দেশ্যে রওনা দিল। 5.5 ঘন্টা জার্নি করার পর সেও বগুড়া পৌঁছালো। সেখানকার জমি জমার কাজ সারতে 2-3 দিন লেগে গেল। এই 2-3 দিন অনেকবার ফোন করেছি অবশ্য। তার বলেছে তার আব্বুর অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে, যত দ্রুত সম্ভব টাকার ব্যবস্থা করে ঢাকায় ফিরে যেতে। জমিগুলোকে বিক্রি করে রাকিব 3 দিনের মাথায় ঢাকায় পৌঁছালো। ঢাকায় পৌঁছাতেই সরাসরি চলে গেল হাসপাতালে। গিয়ে দেখলো তার আম্মু, পরি আর পরির আম্মু সবাই আছে। তার আম্মু তাকে দেখেই বলল, কিরে এত দেরি হলো যে? সব ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ, ঠিকঠাক হয়েছে। জমির ব্যাপার তো, তাই একটু লেট হলো। কত টাকা জোগাড় করতে পারলি? 40 লক্ষ টাকা বিক্রি করেছি। আরও তো 10 লক্ষ টাকা লাগবে। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, জোগাড় করে ফেলবো আমি। কবে? তোর আব্বুর অবস্থা দেখ ক্রমশ খারাপ হচ্ছে। রাকিবও দেখলো পালস আরও কমে এসেছে, তবুও সে বলল, খুব শীঘ্রই ব্যবস্থা। তার আম্মুকে বলল, আম্মু, তুমি কিছু খেয়েছো? না, খাওয়া হয়নি। ঠিক আছে, তুমি আব্বুর খেয়াল রেখো, আমি খাবার নিয়ে আসছি। বলে রাকিব খাবার নিতে চলে গেল। একটু পর খাবার নিয়েও আসলো। তার আম্মুকে বলল, আম্মু, এই নাও, খেয়ে নাও। তুই খেয়েছিস? না। তাহলে আয় একসাথে খাই। তারপর রাকিব আর তার আম্মু খাওয়া দাওয়া করেও নিল। রাকিব খেয়ে বসে বসে ভাবছে কি করা যায়। তখনই ফোন বেজে উঠল। ফোন বের করে দেখলো পরি ফোন করেছে। ফোনটা রিসিভ করে বলল, হ্যালো, বাসায় গিয়েছো? হ্যাঁ। আচ্ছা শোনো, একটু হাসপাতালের পাশের এই পার্কে দেখা করতে পারবে? কেন? খুব আর্জেন্ট, প্লিজ। ঠিক আছে, কখন যাব? এখনই আসো। ঠিক আছে, আসছি। বলেই ফোনটা কেটে দিল। তারপর আম্মুকে বলল, আম্মু, তুমি আব্বুর পাশে থেকো, আমি একটু আসছি। কই যাবি? পরি ডাকছে, জানি না কেন, বললো খুব আর্জেন্ট। আচ্ছা ঠিক আছে যা, কিন্তু তাড়াতাড়ি আসিস। ঠিক আছে। বলে রাকিব বেরিয়ে এলো। তারপর পরীর দেওয়া ঠিকানা অনুযায়ী পার্কে চলে আসলো। এসে দেখলো পরি এখানে আসেনি। তাই পাশেই একটা বেঞ্চে বসে বসে ভাবতে লাগলো, কি করে আরো 10 লক্ষ টাকা জোগাড় করি? আর হার্ট ডোনারই বা কোথা থেকে পাবো? আম্মুকে তো খুব বড় মুখ করে বললাম সব জোগাড় করব। এদিকে আব্বুর অবস্থাও ভালো না। এসব ভাবতে ভাবতে চোখ দুটো ভিজে আসছে। আব্বুর সাথে কথাগুলো, স্মৃতিগুলো মনে পড়ছে। একবার ঈদে আমার নতুন জুতো জোড়া থাকতেও আমি জুতোর জন্য বায়না করেছিলাম। উনি কোনো কথা না বলে আমাকে মার্কেটে নিয়ে গিয়েছিলেন। আমার পায়ে জুতো পরতে গিয়ে দেখি আব্বুর পায়ের জুতোটা 5টা পটি লাগানো, তাও আবার অনেকটা ছিঁড়ে গেছে। এটা দেখে আমার চোখ দিয়ে অজান্তেই পানি আসছিল। তাকে বুঝতে না দিয়ে বললাম, আব্বু, তুমি জুতো নিবে না? তোমার জুতো তো ছিঁড়ে গেছে। তারপর রাকিবের আব্বু তাকে যে উত্তরটা দিল সেটা শুনে রাকিব অনেকটাই অবাক হলেন। কারণ উনি বলেন, আমার এটাই দিয়ে চলে যাবে। তুমি জুতো পায়ে দিয়ে যতটুকু খুশি হবে, আর আমি সেটা দেখে যতটুকু সুখ পাবো, সে সুখ তো আমি আমার জুতো কিনেও পাবো না। তুমি পায়ে দিয়ে খুশি থাকলেই আমি অনেক খুশি। আমার এই জুতো ফুটপাত থেকে সেলাই করে নিলেই আরো অনেক দিন টিকে যাবে। আমি সেদিন কোনো উত্তর খুঁজে পাইনি। এই ভালোবাসার নাম কি? এটা কোন ধরনের অদ্ভুত ভালোবাসা? উনি ছেঁড়া শার্ট পরে থেকে আমাকে নতুন শার্ট কিনে দিয়েছে, আর সেই বাবাকে আজ টাকার অভাবে আমি চিকিৎসা করাতে পারছি না। কেমন সন্তান আমি? আমি মনে হয় ওনার সন্তান হিসেবে ব্যর্থ। আমি থাকতে আমার বাবা বিনা চিকিৎসায় শেষ হয়ে যাচ্ছে। এগুলো ভাবতে ভাবতে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে। তারপর হঠাৎ পিছন থেকে রাকিবের কাঁধে কে যেন হাত দিল। সে চমকে উঠে পিছনে তাকালো। তাকিয়ে দেখলো পরি। পরি তার চোখের পানি দেখেই বলল, রাকিব, তুমি কাঁদতেছো কেন? আব্বুর কথা ভেবে। তাকে কিভাবে বাঁচাবো? সন্তান হিসেবে আমি ব্যর্থ পরি। রাকিব কথাটা বলেই কান্না করতে লাগলো। পরি তাকে এক ঝটকায় জড়িয়ে ধরলো। তারপর বলল, প্লিজ এভাবে বলো না। তুমি সন্তান হিসেবে কখনোই ব্যর্থ না, তুমি তো চেষ্টা করছোই। প্লিজ এভাবে কেঁদো না। তুমি কাঁদলে তাহলে আম্মুকে সামলাবে কে? কিছুক্ষণ পর রাকিব কিছুটা শান্ত হলো আর পরীকে বলল, এখন বলো, এখানে এত আর্জেন্ট ডাকলে কেন? তারপর পরি তার ব্যাগ থেকে টাকা বের করে রাকিবের হাতে দিয়ে বলল, এই 5 লক্ষ টাকা রাখো। কিসের টাকা? আব্বুর চিকিৎসার জন্য। আমাদের অবস্থা তো জানোই, দেওয়ার ইচ্ছে থাকলেও এর বেশি আর সামর্থ্য নেই। না না, আমি টাকা রাখতে পারবো না। প্লিজ তুমি না করো না, এটা আমার অনুরোধ। তুমি এত টাকা কোথায় পেলে? আম্মু আমার বিয়ের জন্য 5 লক্ষ টাকা ডিপিএস করেছিল, আজ সেটা ভাঙলাম। আম্মুই অবশ্যই এটা করতে বলেছে।
ব্যাংক থেকে টাকা তুলে সরাসরি আসতেছি, তাই তো একটু দেরি হলো। রাকিব পরীকে কি বলবে বুঝে উঠতে পারছে না, বলার মতো কিছুই সে খুঁজে পাচ্ছে না, তাই আবারও পরীকে জড়িয়ে ধরে কেঁদেই দিল। তারপর পরী বলল, দেখো তো বাচ্চা ছেলের মতো কাঁদে। তোমার আব্বু তো আমার আব্বুই, তাই না? আমাদের বিয়ের পর আমরা সবাই একসাথে থাকবো, আমি, তুমি, আব্বু, আম্মু, আমাদের ছোট দুইটা পিচ্চি। এই জন্য টাকাগুলো দিলাম, বুঝেছো বুদ্ধু? তারপর রাকিব নিজে কিছুটা কন্ট্রোল করে বলল, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এখন হাসপাতালে যাও, আন্টি একাই আছে। ঠিক আছে। তারপর পরীকে বিদায় জানিয়ে সে পার্ক থেকে বেরিয়ে হসপিটালের দিকে রওনা দিল। কিন্তু পথের মধ্যে তার চোখ গেল এক বিজ্ঞাপনের উপরে। কাছে গিয়ে ভালো করে বিজ্ঞাপনটা দেখলো। দেখে অনেক খুশি হলো। মনে হচ্ছে তার আব্বুকে বাঁচানোর একটা আশার আলো দেখতে পাচ্ছে। কারণ বিজ্ঞাপনটা এমন ছিল, একজন লোকের কিডনি লাগবে আর রক্তের গ্রুপ ও AB+, একদম তার সাথেই মিলে গেছে। বিজ্ঞাপনে জানানো আছে কিডনির জন্য যা টাকা চাওয়া হবে সেটাই দেওয়া হবে। রাকিবের এখন অনেক খুশি লাগছে, কারণ সে তার আব্বুকে বাঁচাতে পারবে। কিডনিটি সে দিবে, তাই কিছু না ভেবেই বিজ্ঞাপনের দেওয়া নাম্বারে ফোন দিল। একটু পর রিসিভও করলো। রিসিভ করতেই রাকিব বলল, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? জি, আপনি আমাকে চিনবেন না। আপনি কি কিডনি লাগবে বলে একটা বিজ্ঞাপন দিয়েছিলেন? জি। কিডনিটা আমি দিতে চাই। সত্যি? জি, সত্যি। তবে আমি যা চাই তাই কিন্তু দিতে হবে। কোনো সমস্যা নেই, আপনি তাহলে হসপিটালে চলে আসবেন। আমি হসপিটালের নাম টেক্সট করে দিচ্ছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তারপর রাকিব খুশি মনে হসপিটালে চলে আসলো। এসে দেখে তার আম্মু মনে হয়ে কি যেন ভাবছে। রাকিব তার আম্মুকে বলল, কি ভাবছো আম্মু? কিছু না। পরি কেন ডাকছিল? তারপর রাকিব টাকাগুলো বের করে সব খুলে বলল, শুধু কিডনির ব্যাপারটা গোপন করলো। সব শুনে তার আম্মু বলল, মেয়েটা অনেক ভালো আর তোকে অনেক ভালোবাসে। তোর বাবা সুস্থ হয়ে উঠুক, ধুমধাম করে তোদের বিয়েটা দিয়ে দেব। ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। আরও তো 5 লক্ষ টাকা লাগবে, আর হার্ট ডোনার তো আছেই। তুমি কোনো চিন্তা করো না, টাকার ব্যবস্থা হয়ে গেছে। কাল সেটা শুধু আনতে যাব, আর ডোনারও পেয়ে যাব। তারপর পরের দিন সকালবেলা পরি হসপিটালে আসলো। রাকিব পরীকে আর আম্মুকে বলে চলে আসলো মেয়েটার দেওয়া ঠিকানার হসপিটালে। রাকিব তাদের কিডনির কথা বলেনি, শুধু বলেছে টাকা জোগাড় হয়েছে, সেটা আনতেই চাচ্ছে। যাই হোক, রাকিব মেয়েটার দেওয়া ঠিকানায় পৌঁছে গিয়ে ফোন করলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার দেওয়া ঠিকানার হসপিটালে চলে আসছি। আপনি কোথায়? আচ্ছা, আপনি থাকেন, আমি আসতেছি। বলে ফোনটি কেটে গেল। 3 মিনিট পর একটা বোরখা পরা মেয়ে হসপিটাল থেকে বের হয়ে আসলো। এসেই তাকে বলল, আপনি কিডনি ডোনার? জি। ও আচ্ছা, তাহলে ভিতরে আসুন। রাকিব মেয়েটির পিছন পিছন হসপিটালের ভিতরে চলে গেল। তারপর মেয়েটি রাকিবকে বলল, আচ্ছা বলুন, আপনার কিডনির বিনিময়ে কি চান? আমার কিছু টাকার দরকার। কত টাকা বলেন? 5 লক্ষ। মেয়েটি অবাক হয়ে বলল, মাত্র 5 লক্ষ টাকার জন্য আপনি আপনার কিডনি দিচ্ছেন? ব্যাপারটা হজম হলো না। আপনার কাছে এটা মাত্র হলেও আমার কাছে অনেক কিছু। আপনি যদি এর চেয়েও বেশি কিছু চাইতেন, আমি সেটাও দিতে রাজি ছিলাম, কারণ আমার আম্মুর জীবন আমার কাছে খুব ইম্পর্টেন্ট। না, আমার বেশি কিছু লাগবে না। আর আপনি যেমন আপনার আম্মুর জীবন বাঁচাতে চাচ্ছেন, আমিও আমার আব্বুর জন্য কিডনি দিতে রাজি হচ্ছি। কি হয়েছে আপনার আব্বুর? তারপর রাকিব মেয়েটিকে সব খুলে বলল, আচ্ছা যাই হোক, বাদ দিন। তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করেন, আমার আবার যেতে হবে, না হলে সবাই সন্দেহ করবে। তারপর অপারেশনের মাধ্যমে রাকিব তার একটা কিডনি মেয়েটার আম্মুকে দিয়ে দিল। তারপর যখন রাকিবের জ্ঞান ফিরল, তখন মেয়েটি একটা কাগজে কি যেন নিয়ে এসে হাতে ধরিয়ে দিল। এই নিন, কি এটা? খুলে দেখুন। তারপর রাকিব খামটা খুলে দেখলো 8 লক্ষ টাকা। সে বলল, আরে এত টাকা তো আমার লাগবে না, 5 লক্ষ হলেই হবে। প্লিজ না করবেন না, আপনাকে যেটা দিব সেটাই আমার কম মনে হবে, কারণ আপনি আমার মায়ের জন্য আশীর্বাদ স্বরূপ। অনেক জোরাজোরি রাকিব টাকাগুলো নিল আর বলল, আসি তাহলে, অনেক দেরি হয়ে গেল, সবাই মনে হয় টেনশন করছে। চলেন, আমি আপনাকে ড্রপ করে দিয়ে আসি। না, দরকার নেই, আপনার আন্টির পাশে থাকা জরুরি। আম্মু দেখাশোনার জন্য এখন অনেকে আছে, আপনি চলুন তো। ধন্যবাদ, আপনার এই উপকার কখনো ভুলব না। আমি আপনার উপকার কখনো ভুলবো না। ভালো থাকবেন, আর আমি দোয়া করব আপনার আব্বু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।
মেয়েটি জোর করে রাকিবকে তার গাড়ি করে তার আব্বুকে ভর্তি করা হসপিটালে নামিয়ে দিল। তারপর মেয়েটি সেখান থেকে চলে গেল আর রাকিবও হসপিটালে চলে আসলো। রাকিবকে দেখেই আম্মু আর পরি একসাথে কাছে এসে বলল, কিরে কোথায় গেছিলি? আমি কতবার ফোন করেছি জানো? ফোন কোথায় তোমার? আমাদের কত টেনশন হয়েছে জানো তুমি? আর আস্তে আস্তে, আমার কিছুই হয়নি, একটু কাঁদে ছিলাম আর ফোন সাইলেন্ট ছিল, বুঝতে পারিনি। টাকার ব্যবস্থা করলি? হ্যাঁ, এই নাও। এত টাকা কোথায় পেলে? পরে শুনো, এখন টায়ার্ড লাগছে, একটু বিশ্রাম নিব। বলে রাকিব কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। রাতে সে আর তার আম্মু হসপিটালেও ছিল। পরীকে জোর করে বাসায় পাঠিয়ে দিয়েছিল। রাকিব খুবই ক্লান্ত আর শরীরটা অনেক খারাপ, তাই সে আগেই ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলো পরীর ডাকে। ডেকে তুলে বাইরে নিয়ে গিয়ে তাকে যা বলল তা শুনে চমকে গেল, কারণ পরী বলল, রাকিব, তোমার এটা কিসের ব্যান্ডেজ বলো? রাকিব চমকে উঠল। পরী এটা কেমনে দেখলো? সে চুপ করে রইল। তারপর চুপ থাকা দেখে পরী আবারও বলল, কি হলো? কথা বলছো না কেন? টাকা কই থেকে পাইছো সত্যি বলো। তারপর রাকিব পরীকে সব সত্যি কথাগুলো বলে দিল। রাকিবের কথা শোনার পর পরীর সাথে সাথে তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এই কথাগুলো আম্মুকে বইলো না, তাহলে আম্মু অনেক কষ্ট পাবে। এমনিতে আব্বুর টেনশনে অনেক কষ্টে আছে। ঠিক আছে। এখন চোখের পানি মুছে ভিতরে চলো। তারপর রাকিব আর পরী কেবিনে গেল। কিরে সকালে উঠে কোথায় গিয়েছিলি? কোথাও না আম্মু, এখানেই হাঁটছিলাম। তারপর হঠাৎ দেখি আব্বুর অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে, পালস রেট তাড়াতাড়ি করে নেমে যাচ্ছে আর আব্বুরও নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আম্মু এটা দেখে একটা চিৎকার দিল। আমি তাড়াতাড়ি করে ডাক্তারকে ডেকে নিয়ে আসলাম। উনি দেখে বললেন, দেখুন অনেক দেরি হয়ে যাচ্ছে, 2 দিনের মধ্যে অপারেশন না করলে ওনাকে আর আমরা বাঁচাতে পারবো না। ডাক্তার আমরা সব টাকা জোগাড় করেছি। ওকে, টাকাগুলো কাউন্টারে জমা দিন আর 2 দিনের মধ্যে হার্ট ডোনার খুঁজে বের করুন। জি আচ্ছা। বলেই ডাক্তার চলে গেল। রাকিবের আম্মু তো অনেক কান্না করতে লাগলো। পরী তার আম্মুকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। দুপুরের পর অনেক ভেবে ডাক্তারের সাথে একান্তে কথা বলল রাকিব। কথা বলে এসে তার আম্মুর পাশে এসে বসলো। তার আম্মু মন মরা হয়ে আছে। আম্মু তোমার কোলে একটু মাথা রাখতে পারি? খুব ইচ্ছে করছে। ঠিক আছে বাবা, রাখ। তারপর রাকিব তার আম্মুর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। অনেক শান্তি লাগছে তার। তারপর সে তার আম্মুকে বলল, আম্মু, হুম, আমি যদি তোমার কাছে কোনো ভুল করে থাকি, তুমি আমাকে মাফ করবে না? কি বলছিস এগুলো? তুই আমার কাছে কোনো ভুল করিসনি বাবা। মায়ের কাছে সন্তানের কোনো ভুল হয় না। তবুও কোনো ভুল করলে মাফ করে দিও। চোখ দিয়ে অজান্তেই পানি পড়ছে রাকিবের। তার চোখে পানি দেখে আম্মু বলল, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? কিছু না আম্মু, আব্বুর জন্য টেনশন হচ্ছে। তুই চিন্তা করিস না, আল্লাহ সব কিছু ঠিক করে দেবে। হুম। তারপর রাকিব পরীর কাছে আসলো। পরীকেও বলল, আজকে তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, প্লিজ ধরতে দিবে? পরী তাকে কিছু না বলেই নিজের অনেক শক্ত করে জড়িয়ে ধরল। পরীর ঘাড়ে রাকিবের চোখের পানি স্পর্শ পেল। তারপর পরী বলল, এই তুমি কাঁদছো কেন? এমনিতেই, আব্বুর জন্য। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। পরি, আমাকে তুমি ক্ষমা করে দিও আর আব্বু আম্মুকে কখনো কষ্ট দিও না। কি বলছো এগুলো? কিছুই বুঝছি না। আর আব্বু আম্মুকে কষ্ট দিব কেন? ওনারা এখন আমার আব্বু আম্মু। হুম। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল, আপনাদের জন্য সুখবর আছে, হার্ট ডোনার পাওয়া গেছে, আজ রাতেই অপারেশন হবে। ডাক্তারের কথা শুনে দেখলাম আম্মু পরি দুজনেই অনেক খুশি হয়েছে। বেশ কয়েকদিন পরে দুজনের মুখে এত সুন্দর হাসি দেখে অনেক ভালো লাগলো। তারপর রাতে তার আব্বুর অপারেশন করা হলো। অপারেশনের 15 দিন পর আজ রাকিবের বিসিএস এক্সামের রেজাল্ট বের হয়েছে আর সে বিসিএসে পাসও করেছে। তার আব্বুর স্বপ্ন পূরণ করতে পেরেছে রাকিব। আর অন্যদিকে আজ তার আব্বুর জ্ঞান ফিরেছে আর অনেকটা সুস্থও লাগছে। তার আব্বুকে সুস্থ দেখে রাকিবের বিসিএস ক্যাডার হওয়ার সবই অনেক খুশি। ডাক্তার এসে আব্বুকে বলল, এখন আপনার কেমন লাগছে? এখন অনেকটা সুস্থ। যাক, আলহামদুলিল্লাহ। জানো তোমার ছেলে তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছে। তোমার ছেলে বিসিএস ক্যাডার হয়েছে। খুশিতে তার আব্বুর চোখে পানি আসছে। পরীকে দেখে সে বলল, এটা আমার বৌমা তাই না? মাশাআল্লাহ, অনেক সুন্দর। বাসায় গিয়েই ওদের আগে বিয়ে দিয়ে দিব। যাই হোক, সবাইকে দেখছি, আমার ছেলে রাকিব কোথায়? ওকে দেখতে পাচ্ছি না কেন? রাকিবের আম্মুর কথা শুনে সবে মাথা নিচু করলো। ডাক্তারও মাথা নিচু করলো। আম্মু আর পরী নীরবে চোখের পানি ফেলছে। কি হলো? তোমরা কেউ কিছু বলছো না কেন? আর কান্না করছো কেন? কি হয়েছে আমার ছেলের? বলো। তখন ডাক্তার বলল, আপনার ছেলে আপনার মধ্যেই আছে। মানে কি বুঝলাম না?
তাহলে শুনুন, অপারেশনের আগের দিন রাকিব আমার কাছে এসেছিল। তখন ও হার্ট ডোনার পাওয়া যাচ্ছিল না। তখন এসে সে আমাকে বলল, ডাক্তার, আমার বাবার কি অবস্থা? 2 দিনের মধ্যে অপারেশন না করলে ওনাকে আর আমরা বাঁচাতে পারবো না। ডাক্তার, টাকা তো জোগাড় করেছি, এখন একটা কথা বলতে চাই। বলো। আমি আমার হার্ট আব্বুকে দিতে চাই। আমি চেয়ার থেকে লাফ দিয়ে উঠলাম। হোয়াট? তুমি কি পাগল হইছো? আমি এটা কখনো করতে পারবো না। একজনকে মেরে ফেলে আরেকজনকে কখনোই বাঁচাবো না। তখন রাকিব আমার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ ডাক্তার, আমি আমার আব্বুকে বাঁচাতে চাই। এর থেকে ভালো উপায় আমার জানেনি। তাছাড়া আমি আম্মুকে কথা দিয়েছিলাম যে আব্বুকে বাঁচাবই। আব্বু না বাঁচলে আমি এমনিতেই আম্মুর কাছে মরে যাব। আর আমার এক কিডনি নেই, সেটাও টাকা জোগাড় করতে বিক্রি করে দিয়েছি। এমনিতেও আমি বেশি দিন বাঁচবো না আমি জানি। তাই প্লিজ ডাক্তার, আমার ইচ্ছেটা পূরণ করেন। আমি প্রথমে রাজি না হলেও রাকিবের জুড়াজুড়ি আর কাঁদাকাঁদিতে রাজি হয়েছিলাম। ডাক্তারের কথা শুনে সবার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আব্বু ডাক্তারকে বলল, এইটা আপনি কি করলেন ডাক্তার? আমার ছেলের হার্ট দিয়ে আমি বেঁচে আছি, এ কেমন অদ্ভুত ভালোবাসা। অপারেশনের আগের দিন আমাদের কাছে ক্ষমা চাইছিল, তখন তার ক্ষমা চাওয়ার কারণটা বুঝতে পারিনি। তারপর রাকিবের আম্মু তার আব্বুকে একটা চিঠি দিয়ে বলল, এটা রাকিব তোমাকে দিয়ে গেছে। তার আব্বু তাড়াতাড়ি করে খুলে পড়তে শুরু করলো। কলিজার আব্বু, আপনি যখন এই চিঠিটা পড়বেন তখন হয়তো আমি আপনার পাশে থাকবো না, কিন্তু আমি আপনার ভিতরে সব সময় থাকবো। নিজের হার্ট আপনার জন্য উৎসর্গ করতে পারবো সেটা কখনো ভাবিনি। এটা ভেবে আমার অনেক শান্তি লাগছে। তবু আপনার জন্য এই সামান্যটুকু করতে পারছি। তবে একটা আফসোস থেকেই গেল, আর সেটা হলো আপনার তো অনেক ইচ্ছে আমি বিসিএস ক্যাডার হই। সেটা দেখে যেতে পারলাম না। আপনার স্বপ্ন পূরণ করতে পেরেছি কিনা, যদি না পারি অবশ্যই ক্ষমা করে দিন। আপনি আমার জন্য কখনোই মন খারাপ করবেন না, কারণ আপনার মধ্যে আমি সব সময় আছি। আপনি যখন নিজে ভালো কিছু না খেয়ে আমাকে খাওয়াতেন, ভালো কিছু পরে আমাকে কিনে দিতেন, তখন কোনোই উত্তর খুঁজে পেতাম না। এটা কি ধরনের অদ্ভুত ভালোবাসা! এত ভালোবাসার পরিবর্তে সন্তান হিসেবে কিছুই যখন দিতে পারছিলাম না, তখন নিজেকে আপনার ব্যর্থ সন্তান মনে হয়েছে। কিন্তু এখন অন্তত একটু হলেও করতে পারছি। আপনি ভালো থাকবেন আর আম্মুকেও ভালো রাখবেন। আল্লাহ যদি কখনো আমাকে পৃথিবীতে পাঠায়, তাহলে আমি আপনার সন্তান হিসেবেই আসতে চাই। আমার জন্য দোয়া করবেন। ইতি, আপনাকে পাগলের মতো ভালোবাসা ছেলে, রাকিব। রাকিবের আব্বু চিঠি পড়তে পড়তে চোখ ভিজে ফেলেছে, সাথে চোখের পানি দিয়ে চিঠিটা ভিজিয়েও ফেলেছে। তখন ডাক্তার বলল, এমন ছেলে জন্ম দেওয়াতে আপনার গর্ববোধ করা উচিত। আর প্রত্যেকটা ঘরে যেন ওর মতো সন্তান জন্ম নেয় যে বাবা মাকে পাগলের মতো ভালোবাসে। আমার ছেলের লাশ কোথায়? ওকে বগুড়াতে আমাদের গ্রামের বাড়িতে দফন করা হয়েছে। তারপর আব্বু কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, কেমন পিতা আমি! শেষবারের মতো নিজের ছেলের মুখটাও দেখতে পেলাম না। সবাই আব্বুকে সান্ত্বনা দিতে লাগলো। আরও 1 মাস হাসপাতালে থাকার পর তার আব্বুকে রিলিজ দেওয়া হলো। তারপর সবাই বগুড়ার উদ্দেশ্যে রওনা দিল। এসেই আব্বু রাকিবের কবর জিয়ারত করলো। এভাবে শোকের মধ্যে আরও 6টা মাস কেটে গেল। পরি এখন রাকিবের আব্বু আম্মুর সাথেই থাকে, কারণ পরীকে বিয়ের কথা বললে সে বলে রাকিব তার স্বামী বাড়ি ছেড়ে কোথাও যাবে না, এখানেই তার জীবনের পার করে দিবে। পরি রাকিবের আব্বু আম্মুর দেখাশোনা করে। ওকে বিয়ের কথা বললে প্রত্যেকবার এটাই বলে, তাই ওকে আর কেউ জোর করে না। এভাবেই চলে যাচ্ছে রাকিবের পরিবারের অসমাপ্ত গল্প। ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো। বাবারা সব সময় মনের কথা লুকিয়ে রাখেন। তাদের ভালোবাসা হয় নিঃশব্দ, দায়িত্বের ভেতরে বাঁধা। সন্তানের জন্য কত কি করেন, কিন্তু নিজের চাওয়া পাওয়ার কথা কখনো বলেন না। ক্লান্ত শরীরে বাড়ি ফিরে হয়তো একটা হাসি দেন, কিন্তু সেই হাসির পেছনে তাকে না বলা অনেক কষ্ট। যখন বাবারা রাত্রি জেগে কাজ করেন, সেটা সন্তানের ভবিষ্যৎ করার জন্য। যখন বাবারা নিজের ইচ্ছেগুলোকে জলাঞ্জলি দেন, সেটা পরিবারের সুখী রাখার জন্য। তারা হয়তো কখনো বলেন না তোমায় ভালোবাসি, কিন্তু প্রতিটি কাজ, প্রতিটি ত্যাগ সেই কথাই বলে। অনেক সময় আমরা বাবার সেই ত্যাগগুলো বুঝতে পারি না। আমরা ধরেই নেই বাবা তো সব পারেন, কিন্তু কেউ কি কখনো বাবার চোখের নিচের ক্লান্তি দেখার চেষ্টা করে? কেউ কি কখনো বুঝতে চাই যে বাবারাও অনুভূতি আছে, বাবাও কাঁদেন? একটি সন্তান যখন তার বাবার জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত হয়, তখন সেই ভালোবাসার গভীরতা কোনো শব্দে ব্যাখ্যা করা সম্ভব নয়। এটি এমন এক ভালোবাসা যা নিঃস্বার্থ, যা আত্মত্যাগের ঊর্ধ্বে।
এই ভালোবাসার মধ্যে থাকে বাবার প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর অগাধ বিশ্বাস। ছেলেটি জানত তার বাবাই তার পৃথিবী। বাবার প্রতিটি ত্যাগ, প্রতিটি গাম আর প্রতিটি নিঃশ্বাস ছিল তার জন্য। তাই নিজের জীবনের বিনিময়ে যদি সে তার বাবাকে রক্ষা করতে পারে, তবে সেটাই হবে তার জীবনের সবচেয়ে বড় তৃপ্তি। গল্পের শেষে যখন ছেলেটি নিজের হাতে নিজের বাবাকে বাঁচিয়ে দিল, তখন তার হৃদয়ে কোনো দুঃখ ছিল না, বরং একটাই শান্তি ছিল। সে তার বাবার জন্য কিছু করতে পেরেছে। সে হয়তো এই পৃথিবী ছেড়ে চলে গেল, কিন্তু তার আত্মদেগ চিরকাল বাবার হৃদয়ে জ্বলন্ত প্রদীপ হয়ে থাকবে। এই ভালোবাসা আমাদের শেখায় পরিবারের জন্য ত্যাগ কখনো বৃথা যায় না। বাবা মায়ের প্রতি সন্তান যদি সত্যিকারের ভালোবাসা এবং শ্রদ্ধা রাখতে পারে, তাহলে সেই সম্পর্ক হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে সুন্দর বন্ধন। তোমার জন্য জীবন দেওয়া যদি আমার শেষ কাজ হয়, তবে আমি জানি এই ত্যাগেই হবে আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। বাবার ভালোবাসার ঋণ কখনো শোধ করা যায় না, তবে আমার জীবন দিয়ে যদি সামান্য কিছু শোধ করতে পারি, সেটাই আমার সব। আপনি এক মুহূর্ত থামুন আর ভাবুন, আপনার বাবাকে এমন কি একটা কথা আছে যা আপনি কখনো বলা হয়ে ওঠেনি, কিন্তু মনে মনে সব সময় বলতে চেয়েছেন। আজ সেই কথাটা লিখে ফেলুন আমাদের কমেন্ট বক্সে। আসুন বাবার প্রতি আমাদের ভালোবাসাটা একসাথে প্রকাশ করি। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তার সাথে বলে যাবেন আপনার বাবাকে না বলা একটি কথা। গল্পটি স্যার, আর তুই আয়নায় কখনো নিজের চেহারা দেখছিস? আমাকে দেখ, আমার মতো কিউট কিউট মেয়ে থাকতে স্যার তোর দিকে তাকাবে? চামচের মতো চেহারা নিয়ে আসছে ক্রাশ খাইতে। আমি মোটেও চামচের মতো দেখতে না। এদের তর্কে মেজাজ আরো খারাপ হয়ে গেল। দিশার কথা থামিয়ে দিয়ে বললাম, তোরা চুপ করবি? কে এই বিষণ্ণ? কোথাকার স্যার উনি? তুই বিষণ্ণ স্যারকে চিনিস না? উনি তো আমাদের ইংরেজি লেকচারার হিসেবে কালকেই জয়েন করেছে। সেই হট রে মাম্মা। মাথা কি গেছে তো ওদের? লজ্জা করছে না স্যারের সম্বন্ধে এসব কথা বলতে? প্রেমে পড়লে কি আর মাথা কাজ করে? ধুর, একরাশ বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালাম। তোরা থাক তোদের স্যার নিয়ে, যত সব আজাইরা বিষয় বলে ক্যান্টিনের দিকে যাচ্ছি। এমন সময় দেখলাম ক্যান্টিনের পাশে 3টা ছেলে লম্বা হয়ে দাঁড়িয়ে আছে। একটু ভালোভাবে তাকাতেই দেখলাম ছেলে 3টার মধ্যে তিতাও দাঁড়িয়ে আছে। তিতা আমার ছোট ভাই, ওর নামটা আমার দেওয়া, মিষ্টির ভাই তিতা। নামটা সুন্দর না? কিন্তু ওরা এখানে কি করছে? দূর থেকে তিতাকে ডাক দিলাম, এই তিতা। তিতা আমার ডাকে পেছনে ফিরতে সামনের পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা ছেলেরা তিতাকে কি যেন বলল। দূর থাকলেও বেশ বুঝতে পারলাম উনি তিতাকে ধমক দিয়েছেন। আমার ভাইকে কার ভাইকে ধমক দিয়েছে ও জানে? আজ ওর একদিন কি আমার একদিন। তিতার সামনে দাঁড়িয়ে পকেটে হাত রেখে দাঁড়িয়ে থাকা ছেলেটা বলল, তোমাদের মধ্যে লিডার কে? তিতার সাথে থাকা 2 বন্ধু তিতার দিকে আঙুল তুলে দেখিয়ে দিল। তিতা ভীতু ধরনের ছেলে। আকস্মিক ঘটনায় সে আরো ঘাবড়ে গেছে। তিতা ঘতমত খেয়ে বলল, স্যার ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। তিতার কথা শেষ হতে না হতেই মিষ্টি এসে পকেটে হাত রেখে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, এই যে মিস্টার, সমস্যা কি? হ্যাঁ, আপনার সাহস হয় কি করে আমার ভাইকে ধমকানো? মিষ্টির কথায় লোকটার তেমন ভাবান্তর হলো না। তিনি নির্বিকার ভঙ্গিতে তিতার দিকে তাকালেন। তিতা শুকনো ঢোক গিলে বলল, স্যার এ আমার বোন। লোকটার এমন আচরণে মিষ্টির রাগ আরো প্রবল হয়ে উঠল। রাগে কিছুটা চেঁচিয়ে ওঠার স্বরে বলল, ওকে কি বলছেন? যা বলার আমাকে বলুন, কি সমস্যা কি? লোকটা এবার পকেট থেকে হাত বের করে চশমাটা ঠিক করতে করতে বলল, সেটা আপনার ভাইকে জিজ্ঞাসা করুন। মিষ্টি তিতার দিকে তাকাতে তিতা বলল, আপু, আমার ফ্রেন্ডরা ক্যান্টিনে বসে সিগারেট খাচ্ছিল, আর সেটা দেখে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখছি ব্যাপারটা। তিতা সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে গেল। সামনের লোকটাও যাওয়ার জন্য 1 পা বাড়িয়েছে। তখনই মিষ্টি হাত উঁচিয়ে তার পথ আটকে ধরল। শান্ত গলায় বলল, কোন ডিপার্টমেন্ট? লোকটা আবারও পকেটে হাত রাখলো। নরম স্বরে বলল, আমি আপাতত এই ভার্সিটি স্টুডেন্ট না। তাহলে কি পাশ করে বেরিয়ে গেছিস? না। ভার্সিটির রাজনীতির সাথে জড়িত? না। সেটা জানতাম, রাজনীতিতে থাকলে আমাকে ঠিকই চিনতিস। যাই হোক, প্রথমবারের মতো ক্ষমা করে দিলাম, এই ভুল যেন দ্বিতীয়বার না হয়। বলে ক্যান্টিনে গেলাম। পরপর 2 কাপ চা না খেলে রাগ কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে। চা খেয়ে ক্লাসের দিকে রওনা হলাম। ক্লাসের সামনে এসে ঘড়ি দেখলাম 10 মিনিট লেট করে ফেলেছি। আর সময় নষ্ট না করে ডিরেক্ট ক্লাসে ঢুকে ব্যাগটা টেবিলে রাখতেই নরম একটা সুর কানে ভেসে উঠল, এই যে মিস, একটু সামনে আসুন। টিচারের দিকে তাকাতেই ধাক্কার মতো খেলাম। মাত্র যে ছেলেটাকে টাইট দিয়ে আসলাম সে কি ছেলেটা মার্কার হাতে দাঁড়িয়ে আছে? মানে কি
ইনি কি তাহলে কালকে জয়েন করেছিলেন? ইনি কি আরোহী আর দিশার সেই বিষণ্ণ স্যার? আবারও সেই স্বর ভেসে এলো। কি হলো, কথা কানা যাচ্ছে না? আমি কিছু না বলে সামনে গিয়ে দাঁড়ালাম। উনি শান্ত দৃষ্টিতে তাকালেন আমার দিকে। আমি লজ্জার ভয়ে চোখ সরিয়ে নিলাম। তিনি বললেন, ক্লাসের টিচার আছে সেটা কি আপনি লক্ষ্য করেননি? ক্লাসরুমে আসার জন্য পারমিশন নিয়েছেন? মাথা নিচু করে জবাব দিলাম, সরি স্যার। নেক্সট টাইম আমার ক্লাসে আসা এবং বের হওয়ার সময় পারমিশন নিতে হবে, বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। নাও টেক ইউর সিট। সিটে বসে নিজেকে কয়েকটা কড়া ভাষায় গালি দিলাম। স্যার সব সময় আমার চোখে পরম শ্রদ্ধেয় একটি জাতি। সেই স্যারকে আজ এইভাবে অপমান করেছি। ভাবতেই কেমন যেন খারাপ লাগা বেড়ে যাচ্ছে। কয়েকবার চোখে চোখ পড়তে চোখ সরিয়ে নিলাম। ওনার দিকে আর তাকানো যাবে না। সময় কাটাতে ব্যাগ থেকে হ্যান্ড নোটটা বের করলাম। সেখানে বড় বড় করে লেখা, সরি স্যার। ভার্সিটির ক্লাস শেষে বিষণ্ণ স্যারের ফোনটা বেজে উঠল। তিনি ফোন ধরে পরম শ্রদ্ধায় বললেন, স্যার কেমন আছেন? ভালো আছি। ভার্সিটির ক্লাস শেষ নাকি? হ্যাঁ স্যার, মাত্র শেষ হলো। তুমি থাকবে কোথায়? কিছু কি ঠিক করেছো? স্যার আপাতত একটা হোস্টেলে আছি। কোয়ার্টার সামনের মাসেই ফাঁকা হবে, ততদিন হোস্টেলেই থাকতে হবে। আরে আমাকে একবার জানাবে না? আমার বাড়ি থাকতে তুমি হোটেলে থাকবে কেন? এক কাজ করো, আমার বাড়িতে চলে এসো। যতদিন কোয়ার্টার ফাঁকা না হচ্ছে ততদিন আমার বাড়িতে থাকবে। স্যার আপনাকে আর অযথা বিরক্ত করতে যাচ্ছি না। বিষণ্ণ, তুমি আমার প্রিয় ছাত্র ছিলে। তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমার ভালোই লাগবে। তাছাড়া এখানে কথা বলার মতো কেউ নেই। তুমি আসলে আমার কথা বলার একটা সঙ্গী হবে, না করিও না। ঠিক আছে স্যার, আপনার কথা ফেলার সাধ্য আমার নেই। সন্ধ্যার মধ্যেই চলে আসবো আমি। মিষ্টির ঘুম ভাঙল সন্ধ্যায়। ফ্রেশ হয়ে নিচে আসতেই মিষ্টির বাবা অতি বিচলিত স্বরে বলল, কি ব্যাপার মিষ্টি? গেস্টরুম যেমন ছিল তেমনই তো পড়ে আছে, তালা পর্যন্ত খোলা হয়নি। রামুকে পরিষ্কার করতে বলিসনি? এই বাড়িতে একটা মানুষও কি আমার কথা শুনবে না? মিষ্টি চোখ বড় বড় করে করুণ দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে রইল। তাকে দেখে বেশ বোঝা যাচ্ছে তিনি চরম রেগে আছেন। মিষ্টি দুঃখিত ভঙ্গিতে বলল, আসলে বাবা মাথা ব্যথা করছিল খুব, তাই বলতে ভুলে গেছি। মিষ্টির মাথা ব্যথার কথা শোনা মাত্রই অনার রাগ যেন মুহূর্তেই জল হয়ে গেল। তিনি প্রবল বেগে নিজের হাতটা মিষ্টির কপালে ঠেকিয়ে স্নেহের স্বরে বললেন, মাথা ব্যথা করছে? জ্বর এসেছে নাকি? এখনো ব্যথা আছে? আমাকে বলিসনি কেন? বাবার রাগ মুহূর্তেই স্নেহে পরিণত হতে দেখে মিষ্টির মুখ মলিন হয়ে গেল। বাবার গলা জড়িয়ে ধরে বলল, উফ বাবা, আমি এখন একদম ঠিক আছি। সামান্য মাথা ব্যথা ছিল। আর তুমি সব বিষয়ে তো হাইপার হয়ে কেন ওঠো বলো তো? বয়সের দিকে নজর দিয়ে রাগটা তো একটু কমাতে পারো নাকি? কি আমি হাইপার হই? আমি মিশে মিশে রাগ করি? এই যে আবার রেগে যাচ্ছ। তখন করেনি তো কি হয়েছে, এখন করে দিবে। তোমার ছাত্র তো এখনো আসেইনি। একটু আগে ফোন করেছিল, বলছে আধা ঘন্টার মধ্যেই আসছে। আর রামু গাদাটাও তো কখন জানি না বলেই চলে গেছে। রামু কাকা চলে গেছে, তাহলে পরিষ্কার করবে কে? তা আমি কি এমনি এমনি চিল্লাচ্ছি নাকি? এখনো কি ওই দুলুই বড়া রুমে আমার ছাত্রকে থাকতে দিব? আচ্ছা, তোমার এত হাইপার হতে হবে না। দেখি আমি কিছু করতে পারি কিনা। তুমি রুমে যাও, আমি চা নিয়ে আসছি। মিষ্টি চা বানিয়ে বাবাকে দিয়ে গেস্ট রুমের সামনে এসে দাঁড়ালো। হালকা ধুলো জমে আছে চারদিকে। চাবিটা দিয়ে তালা খুলে রুমের চারপাশটা মিষ্টি চোখ বুলিয়ে নিল। বিছানা, টেবিল সবকিছু পলিথিনে ঢাকা, আর সেই পলিথিনের উপর ধুলোর আস্তরণ। মিষ্টি ওড়না দিয়ে নাক মুখ ঢেকে পলিথিনগুলি এক এক করে বাহিরে বের করে আনলো। মনে মনে ভীষণ রাগ হতে থাকলো। বিড়বিড় করে বলছে, কে নাকি এসে থাকবে আর আমাকে রুম পরিষ্কার করতে হচ্ছে। নিজের রুম লাস্ট কবে গুছিয়েছি সেটা নিজেরই মনে নেই, আর সেই নাকি পরিষ্কার করছে বাহিরের একটা লোকের জন্য এই ধুলো মাখা ঘর। ধুর, ভাল লাগে না। পলিথিনে ঢেকে রাখায় বেশিক্ষণ লাগলো না পুরো ঘর পরিষ্কার করতে। ঘর পরিষ্কার হলেও মিষ্টির সারা শরীর ধুলো মেখে একাকার কাণ্ড। মিষ্টি বিরক্তি ভাব নিয়ে রুমের দরজা চাপিয়ে দিয়ে নিজের বাড়িতে ঢুকতেই দেখলো তার বাবা একটা লোকের সাথে কথা বলছে। মিষ্টি বেশ বুঝতেই পারলো ইনি তার প্রাণপ্রিয় ছাত্র। মিষ্টি কোনোদিন না তাকিয়ে সোজা নিজের রুমের দিকে যাচ্ছে। তখনই তার বাবা বললেন, কিরে মা, তোর এই অবস্থা কেন? দুলু একদম মাখামাখি হয়ে আসিস, কোথায় গেছিলি? আমার প্রচন্ড রাগ হতে লাগলো। ইদানিং বাবার ভুলে যাওয়ার একটা রোগ হয়েছে। মাঝে মধ্যেই কিছু ঘটনা তার মস্তিষ্ক থেকে একদমই হারিয়ে যায়। বেশিরভাগ এটা হয় রেগে গেলে।
এই যে আমি তার প্রাণপ্রিয় ছাত্র থাকার জন্য যে রুম পরিষ্কার করতে গিয়েছিলাম সেটা বাবা ভুলেই গেছেন। লম্বা একটা শ্বাস ফেললাম। হঠাৎ দৃষ্টি পড়ল বাবার সাথে থাকা লোকটার, মানে তার ছাত্রের উপর। চোখ পড়তেই আমার পুরো শরীর দুইবার কেঁপে উঠল। এনাকেই তো সকালে যাতা বলেছিলাম। নামটা বসন্ত না বাস সেটা ঠিক মনে করতে পারলাম না। উনি এখানে কি করছেন? বাবার কাছে আমার নামে নালিশ করতে এসেছে কি? আর এক মুহূর্ত সময় নষ্ট না করে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। তো বিষণ্ণ, তারপর বলো তোমার পরিবারের সবাই কেমন আছে? সবাই ভালো আছে স্যার। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না স্যার, আপনার নাম বলতেই সোজা বাড়ির গেইটে নামিয়ে দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। এক কাজ করো, ফ্রেশ হয়ে নাও, আর আজ রাত তুমি আমাদের সাথেই খাবে। ঠিক আছে স্যার। চলো তোমার গেস্ট রুমটা দেখিয়ে দেই। স্যার আপনি বলে দিন, আমি নিজেই চলে যাচ্ছি, আপনাকে যেতে হবে না। হা হা হা, তোমার এই শ্রদ্ধার জন্যই তোমাকে আমার এত ভালো লাগে। কোনো সমস্যা নেই ইয়ং ম্যান, আমি এখনো অনেক ফিট আছি। রোজ সকালে 2 কিলো হাঁটি। চলো চলো। গেস্ট রুমটা দারুণ সাজানো, দেখে মনে হচ্ছে আজকেই পরিষ্কার করিয়ে নেওয়া হয়েছে। স্যার এখনও বসে আছেন, ফোনে মনোযোগ দিয়ে কি যেন দেখছেন। ব্যাগগুলি রেখে ওয়াশরুমে ঢুকলাম। তোয়ালেটা পরে ট্যাপ ঘোরালাম, কিন্তু জলের ছিটে ফোটাও নেই। মনে হচ্ছে ট্যাঙ্ক একদম খালি। মহা বিপদে পড়া গেল, পানি আসছে না। স্যার ঘুম জড়ানো কঠিন স্বরে বললেন, ঘুমোতে দে গাদার বাচ্চা। মানে কি? স্যার কি আমায় গাধার বাচ্চা বলল? পরক্ষণেই ঘুমের ঘোরে বলেছে বলে নিজেকে বুঝ দিলাম, কিন্তু সারাদিনের ঘামে শরীরের যে অবস্থা, এই অবস্থায় এভাবে থাকাও অসম্ভব। স্যারের বাড়ির ওয়াশরুমটাই ইউজ করি। ওই বাড়িতে তো একটা কাজের মেয়ে ছাড়া আর কাউকেই দেখলাম না। আর কাজের মেয়ে তো আমাকে দেখেছে, সমস্যার কথাটা বললে তেমন ঝামেলা হবে না। ট্রাউজার পলে তোয়ালেটা ঘাড়ি দিয়ে স্যারের বাড়িতে গেলাম। মাঝবয়সী এক লোক দেখলাম, বসার ঘরে সোফায় বসে আঙ্গুর খাচ্ছেন। আমাকে দেখে তিনি বললেন, কারে সান? জি, আমি স্যারের কাছে এসেছি। আইসেন কুত্তাইকা, কি করেন? আমি ভার্সিটির লেকচারার। এইবার লোকটা দাঁড়িয়ে বলল, বহুত জ্ঞানী লোক আপনি। আসেন আসেন স্যার, আর নাম রামু, এই বাড়িতে কাজ করি। বলছেন স্যার, চাই না দিতাছি। না না, চা লাগবে না, আমি শুধু ওয়াশরুমে যাব, গেস্ট রুমে পানি আসছে না। লোকটা হাত দিয়ে উপর তলায় দেখিয়ে দিলেন। আমি ধন্যবাদ দিয়ে উপরে এসে চারপাশটা দেখলাম। অনেক গোছানো চারপাশটা, তবে একটা রুমের সামনে দেখলাম কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বুঝতে বাকি রইল না এটাই স্যারের রুম। যখন স্যারের কাছে প্রাইভেট পড়তাম তখন থেকে লক্ষ্য করতাম স্যার একটু অগোছালোভাবে থাকতে বেশি পছন্দ করেন। সেই লজিক কাজে লাগিয়ে সেই রুমটার দিকে যেতে লাগলাম। এদিকে মিষ্টির টেনশনে করুণ অবস্থা। আচ্ছা, উনি যদি বাবাকে বলে দেন যে আমি ভার্সিটি লাফাঙ্গাগিরি করি, তখন কি হবে? তখন তো বাবা আমার ভার্সিটি যাওয়াই বন্ধ করে দেবে। তার উপর যদি শুনে স্যারকে ধমকিয়েছি, আবার তুই তোকারিও করেছি, তাহলে তো আমার কপালে শনি নাচতে শুরু করবে। মাথা ভর্তি টেনশন নিয়ে গোসল সেরে তোয়ালেটা শরীরে পেঁচিয়ে বিছানায় বসে আছি সে 8 ঘন্টা ধরে। চুল বেয়ে জল পড়ে বিছানা ভিজে গেছে, সেদিকে নজরই পড়েনি। লাফিয়ে বিছানা থেকে উঠে পড়লাম। পরনের তোয়ালের গিটটা হয়তো আলগা হয়ে গেছে, তাই দাঁড়ানো মাত্র খুলে নিচে পড়ে গেল। 2 হাত আড়াআড়ি ভাবে বুকের উপর রেখে দরজার দিকে তাকালাম। না, দরজা তো বন্ধই আছে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কেউ নেই। আলসেমির কারণে তোয়ালেটা তুলে শরীরে পেঁচিয়ে ধরতেও ইচ্ছা করছে না। সত্যি বলতে আমার শরীর এখন একটা সুতাও নেই। একদিকে হেলে চুলে জল ছাড়াচ্ছি, এমন সময় খুট করে একটা শব্দ হলো। সামনে তাকাতে যা দেখলাম তা হলো দরজা ধরে স্যার দাঁড়িয়ে আছেন এবং অপরূপ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। মিষ্টি কোমরে 2 হাত রেখে রাগী দৃষ্টিতে বিষণ্ণের দিকে চেয়ে আছে। বিষণ্ণ জোরে সোরে হয়ে বিছানায় বসে আছে এবং একটু পরপর আর চোখে মিষ্টির দিকে তাকাচ্ছে। তাকানোর সময় মিষ্টির রাগে ফুসফুস হতে থাকা চেহারা দেখে আবারও চোখ সরিয়ে নিচ্ছে। বেশ কিছুটা সময় পার হলে বিষণ্ণ মিনমিন স্বরে বলল, আমি ভেবেছিলাম এটা স্যারের রুম। আপনাদের কেয়ারটেকার এই দিকের রুমটার কথাই বলেছিল। ঘরে ঢোকার সময় নক করতে হয়, এটুকু ভদ্রতা আপনার জানা নেই? স্যার তো আমার ঘরে ঘুমাচ্ছে, মানুষ শূন্য ঘরে নক করে কি হবে? আর দোষ তো আপনার, ঘরে ইয়ের মতো হয়ে আছেন, সেটা আমি জানি নাকি? বিষণ্ণের কথায় মিষ্টির প্রচণ্ড রাগ হতে লাগলো। এই মুহূর্তে তার ইচ্ছে করছে বিষণ্ণের ঘাড়ে চেপে বসে সব কয়টা চুল পটপট ছিঁড়তে। নাকে 2-4টা ঘুষি মারতে পারলেও রাগ কিছুটা কমতো। মিষ্টির চুপ থাকা দেখে বিষণ্ণ বলল, যা হয়েছে তার জন্য আমি দুঃখিত। যা দেখেছি সেটা আমি ভুলে যাব, আপনিও ভুলে যান। আর হ্যাঁ, এখন থেকে ইয়ের মতো হয়ে থাকবেন, সমস্যা নেই, কিন্তু দরজাটা লক করা আছে কিনা সেটা দেখে নেবেন। চলি।
এক নিঃশ্বাসে বিশ্বনাথ দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। মিষ্টি ফ্লোরেই হাঁটু মুড়ে বসে পড়ল। ভীষণ কান্না পাচ্ছে। দরজায় টোকা পড়ল। মিষ্টি দরজার দিকে তাকিয়ে দেখলো বিষণ্ণর শুধু মাথাটা দেখা যাচ্ছে। মিষ্টি রাগে চেঁচিয়ে বলল, আবার কি চাই? একটা কথা বলার ছিল। আপনি যাবেন, নইলে আমার হাতে আজকে আপনার খুন হয়ে যাবে বলে দিলাম। জাস্ট একটা কথা বলবো, একটা বলেই চলে যাব। মিষ্টি লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে বলল, কি মুখ বললেন? ইউ আর সো কিউট। কথাটা বলেই ঠাস করে দরজা বন্ধ করে দিল বিষণ্ণ। বিষণ্ণ দৌড়ের আওয়াজও মিষ্টি পেল। ফ্লোরে দুমদুম শব্দ হচ্ছে। মিষ্টি হা করে তাকিয়ে রইল দরজার দিকে আর বিড়বিড় করে বলতে লাগলো, এই লোকটা কি লজ্জা শরম বলতে কিছু নাই? এইরকম একটা ঘটনার পর বলছে আমি কিউট? তবে তোকে এত সহজে ছাড়ছি না স্যারের বাচ্চা। দেখ তোর কি অবস্থা করি আমি। বিষণ্ণ ওর রুমে ঢুকে দরজা ধপ করে লাগিয়ে দিতে হাঁপাতে হাঁপাতে সোফায় এসে বসলো। দরজা লাগানোর শব্দে মিষ্টির বাবার ঘুম ভেঙে গেল। তিনি চমকে বিছানায় বসে ঘুম ঘুম স্বরে বললেন, কে? কি হয়েছে? কিসের শব্দ? বোমা ফাটলো নাকি? বিষণ্ণ হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, দরজা লাগানোর শব্দ হয়েছে। দুঃখিত স্যার, আপনার ঘুমে ডিস্টার্ব দেওয়ার জন্য। বিষণ্ণর কথায় তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলে চশমা পরে উঠে দাঁড়ালেন। ঘড়িতে সময় দেখে বললেন, ফ্রেশ হয়েছো? না স্যার, এখনো হয়নি। এখনো হওনি? তাড়াতাড়ি হয়ে খেতে চলে আসো। খেতে গেলে মিষ্টির সাথে দেখা হবে, আর এখন দেখা হওয়া মানেই রিস্ক, যেটা কোনোভাবেই দেওয়া যাবে না। মেয়েটা এমনিই খেপে আছে। আপাতত ওর সামনে যতটা সম্ভব না যাওয়াই ভালো। স্যার, আমি এক্ষুনি বাইরে খেয়ে আসলাম। সে কি? আমি তো বললাম আমার বাড়িতে খেতে। দুঃখিত স্যার, আসলে খুব খিদে পেয়েছিল তাই। কোনো তাই নয়, খেয়েছো তাতে কি হয়েছে? আবার খাবে, চলে আসো। বলেই তিনি চলে গেলেন। বিছানায় শরীর এলিয়ে শুল। চোখ বন্ধ করতেই সেই দৃশ্যটা চোখের সামনে ভাসতে লাগলো। বিষণ্ণ মনে মনে ভাবল, সেই ছোট্ট মিষ্টি এখন কত বড় হয়ে গেছিস রে। তোকে নিয়ে সাইকেলে কত ঘুরতাম, মেলায় নিয়ে যেতাম, আর তুই জেদ করতি সাইকেল চালানো শিখবি। আমি বলতাম আর একটু বড় হইনি, তারপর শিখিয়ে দেব। তখন তুই গাল ফুলিয়ে বলতি, ভাইয়া আমাকে একদম ছোট বলবে না, আমি ক্লাস 6-এ পড়ি, আর তুমি আমার থেকে মাত্র 4 নখ বড়। বেশ তো যাচ্ছিল দিনগুলি। তারপর স্যারের বদলি হলো এখানে। তোর জন্য খুব মন খারাপ লাগতো, কত ভাবতাম তোর কথা। আজ এত বছর পর তোকে দেখলাম, আগের সাথে এখন কোনো মিলই নেই। অনেক সুন্দর হয়ে গেছিস রে তুই। আচ্ছা, তোর কি আমার মনে নেই? এসব ভাবতে ভাবতে বিষণ্ণর ফোন বেজে উঠল। ফোন ধরতেই ওপাশ থেকে বলল, খাবার রেডি হয়েছে, তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে স্যার। ফোন কাটার পর দরজায় টুকটুক শব্দ হতে লাগলো। মিষ্টি এসেছে নাকি? কিছুটা ভয় নিয়ে রুমের ভেতর থেকেই বললাম, কে? স্যার, রামু। যাক, মিষ্টি না তাহলে, হাফ ছেড়ে বাঁচলাম। রামু লোকটা বলল, স্যার আপনার টেপের লাইন ঠিক কইরা দিছি, একটু দেখেন তো পানি আহে কিনা। আমি দ্রুত ওয়াশরুমে গিয়ে দেখলাম, হ্যাঁ পানি আসছে। ওনাকে ধন্যবাদ জানিয়ে ফ্রেশ হয়ে নিলাম। মাথা মুছতে মুছতে বিছানায় রাখা ফোনের দিকে তাকিয়ে দেখলাম 11টা মিসড কল। টি শার্ট আর ট্রাউজার পরে দ্রুত বের হলাম। সেই দৃশ্যটা বারবার শুধু মাথায় ঘুরপাক খাচ্ছে। সর্বপ্রথম যেটা চোখে ভাসে সেটা হলো মিষ্টির পেটের কিছুটা নিচে পরপর 3টা কালো তিলের উপর। তারপরের দৃশ্য কি হতে পারে সেটা আশা করি বুঝে গেছেন। বসু, আসতে এত দেরি হলো কেন? আমি কতক্ষণ ধরে ফোন করছি। আমি চেয়ার টেনে বসতে বসতে বললাম, ফোনটা রেখে ফ্রেশ হচ্ছিলাম, তাই বুঝতে পারিনি। নাও শুরু করো। টেবিল ভর্তি খাবারের আয়োজন। এত খাবার কে খাবে? স্যার বললেন, তোমার জন্য বোয়াল মাছ আনিয়েছি গ্রামের বাড়ি থেকে। স্যার, এত কিছুর কি দরকার ছিল? আরে এতদিন পর এসেছো, নাও শুরু করো। আশেপাশে মিষ্টিকে দেখতে পেলাম না। ও কি আমার উপর খুব রেগে আছে? ও হয়তো ভাবছে আমি ইচ্ছে করে করেছি, কিন্তু আমি তো ইচ্ছে করে কিছু করিনি। অপ্রত্যাশিতভাবে হয়ে গেছে। কালকে সরি বলতে হবে। এইসব ভাবতে ভাবতে এক লোকমা ভাত মুখে দিব, এমন সময় মিষ্টি হাতে করে কিছু একটা নিয়ে টেবিলে এনে রাখলো। সাদা কামিজে সত্যি বলতে মিষ্টিকে অসম্ভব সুন্দর লাগছিল। আমি ওর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে পেলাম। মিষ্টি বাটিটা টেবিলে রাখতে রাখতে তীক্ষ্ণ দৃষ্টিতে একবার তাকালো আমার দিকে। ওর সেই দৃষ্টি যে আমার হৃদয় ছুঁয়েছে সেটা কি ও জানে? মিষ্টি মা, তোর সাথে তো এখনো পরিচয় করিয়েই দেইনি। ওর নাম বিষণ্ণ। তোর ভার্সিটিতে নতুন লেকচারার হিসেবে জয়েন করেছে। তোর তো চেনার কথা।
আমি ভ্রু কুচকে স্যারের দিকে তাকিয়ে থাকলাম। বেশ ভালোভাবেই চিনি, আর উনিও আমার চেনেন, তাই না স্যার? স্যার আমার কথায় খানিকটা হতভম্ব হয়ে বলল, হ্যাঁ, আমাদের তো ভার্সিটিতে দেখা হয়েছে। ভালোই হলো, তোমরা আগে থেকেই একে অপরকে চেনো। তুমি এখানে ওনাকে খেতে দাও, খাওয়া দাওয়া শেষে যত ইচ্ছে গল্প করিও। স্যার আপনি খান। আমার কথায় স্যারের মুখ ভোঁতা হয়ে গেল। আমি স্বাভাবিক আচরণ করব সেটা হয়তো তিনি আশা করেননি। আপনার জন্য আমি অন্য ব্যবস্থা করেই রেখেছি মিস্টার বিষণ্ণবাবু। স্যার নিজের মতো খাচ্ছেন, আমি শুধু অপেক্ষা করছি সেই সময়ে। সেই দৃশ্যটা কেমন হবে ভেবে চোখ চকচক করে উঠল। খাওয়ার এক পর্যায়ে লক্ষ্য করলাম স্যারের মুখের ভঙ্গি পাল্টে গেল। চোখ মুখ কুঁচকে আশেপাশে তাকাচ্ছে। বুঝতে পারলাম কাজ হয়েছে। স্যারকে বললাম, স্যার আশেপাশে কি তাকাচ্ছেন? খাচ্ছেন না যে? পেট ব্যথা করছে বুঝি? আমার কথায় স্যার কৃত্রিম হাসি দিয়ে বলল, না না, কিছু না, এই তো খাচ্ছি। শয়তানের আনন্দ এখন আমার মনে। রামু কাকা দেখে ওষুধ কিনতে দারুণ পটু। খাওয়ার সাথে সাথে অ্যাকশন শুরু করে দিয়েছে। স্যারের মুখ ক্রমশ বিকৃত হতে থাকলো। স্যারের বিকৃত মুখ দেখে বাবা বললেন, কি হলো, খাচ্ছ না যে? এই মিষ্টি মা, ওর প্লেটে মাংস দে তো। আমি বাটি থেকে মাংস তুলে ওনার প্লেটে দিতে বললাম, স্যার আপনাকে এরকম দেখাচ্ছে কেন? একটু অসুবিধা হচ্ছে, আসি স্যার। বেশ, এইটুকু বলেই দৌড়। তার দৌড় দেখে আমি আর হাসি আটকে রাখতে পারলাম না। বাবা বলল, ব্যাপার কি, ও এভাবে দৌড়ে চলে গেল কেন? আমি হাসতে হাসতে বললাম, উনি আন্দোলনের বিদ্রোহীদের মুক্তি দিতে যাচ্ছেন। বাবা আমার কথায় হা করে তাকিয়ে রইলেন। আমি হাসি থামিয়ে রামু কাকার দিকে তাকিয়ে ইশারা দিয়ে বললাম, বাবার থেকে ফোনটা নিয়ে দেখি প্রথমেই স্যারের নাম্বার। স্যারের নাম্বারটা ব্লক লিস্টে রেখে দিলাম, যেন ফোন করে বলতে না পারে। মিষ্টি নিশ্চয়ই খাবারে কিছু একটা মিশিয়েছে, নইলে খাওয়া মাত্র এই অবস্থা হবে কেন? এখন বুঝলাম ওর স্বাভাবিক থাকার কারণ। ও তলে তলে এসব ফন্দি করেছে। ঠিক আছে, তুই যদি হস বনু ওল, আমিও তাহলে বাঘ হাতে তুল। এর শোধ আমি তুলবই। এই মেয়ে এত শয়তান হইল কেমনে? এতক্ষণ যা কিছু হয়েছে সেটা ব্যাপার না, কিন্তু এখন যা হলো সেটা দেখে আমার মাথার সব চুল দাঁড়িয়ে গেল। ট্যাপ ঘুরাচ্ছি, কিন্তু পানি বেরোচ্ছে না। পানি কি? এই তো একটু আগেই রামু কাকা পানির লাইন ঠিক করে দিল, এর মধ্যেই আবার কি হলো? ওয়াশরুমে আলাদা কোনো পানির তোলাও নেই। রীতিমতো আমার চোয়াল বেয়ে ঘাম পড়তে লাগলো। এ কোন বিপদে পড়লাম? স্যারকে ফোন দিলাম, বারবার ব্যস্ত বলছে। স্যার কি আমার নাম্বার ব্লক লিস্টে রেখেছেন নাকি? ও বুঝেছি, এটা মিষ্টির কাজ। এই মেয়ে তো আমার নাকের জলে মুখের জলে করিয়ে ছাড়বে দেখছি। সারা রাত কি এভাবে বসে কাটাতে হবে নাকি? কাল সকালে আবার ক্লাস আছে। 2 ঘন্টা পর পানি আসলো। আমি হাফ ছেড়ে বাঁচলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে আমার নাজেহাল অবস্থা। শরীর প্রচণ্ড দুর্বল লাগছে। ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত 1টা বাজে। বালতিতে কিছু পানি তুলে রাখলাম। খেয়ে জানি ওই শয়তান মেয়ে আবার এইরকম করবে কি না। বিছানায় বসতেই লক্ষ্য করলাম 2 তলার একটা রুমে লাইট অন করা। একটু ভালোভাবে তাকাতেই দেখলাম ব্যালকনিতে কেউ দাঁড়িয়ে আছে। ঘরের আলোয় আবছা বোঝা যাচ্ছে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। বেশ বুঝতে পারলাম মেয়েটা মিষ্টি। মিষ্টির রুমের ব্যালকনি থেকে আমার রুম স্পষ্ট দেখা যায়। আমি জানালা বন্ধ করার জন্য জানালার কাছে গেলাম। এক পলক মিষ্টির দিকে তাকালাম। মিষ্টি আমায় দেখিয়ে দেখিয়ে ওর চুল এক হাতে বাতাসে উড়িয়ে দিচ্ছে, যার অর্থ ওর সাথে লাগতে গেলে খুব পস্তাতে হবে। ওর এমন বাচ্চামি স্বভাব দেখে আমার হাসি পেয়ে গেল। রাতে ঠিকমতো ঘুম হলো না। কিছুক্ষণ পরপর বাথরুমে বসে থেকে অর্ধেক রাত পাত করে ভোরের দিকে একটু ঘুমিয়েছিলাম। বিছানায় বসে ঝিমুনি দিতে দিতে ফোনের অ্যালার্ম বেজে উঠল। অসহায়ের মতো ঘুম ঘুম শরীর গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। অল্প ঘুম হওয়ার কারণে আয়নায় দেখলাম চোখ লাল হয়ে আছে। গলায় টাই পড়তে পড়তে রওনা হলাম ভার্সিটিতে। গেইটে আসতেই স্যারের সাথে দেখা হয়ে গেল। উনি বললেন, রাতে ঘুম ঠিকঠাক হয়েছে? জি স্যার। স্যারকে মিথ্যা বলতে হলো। ভার্সিটিতে যাবে কিসে করে? স্যার আপাতত একটা অটো ধরে চলে যাব। এই গরমে তুমি অটোই কেন যাবে? স্যারের কথা শেষ হতে না হতেই মিষ্টি ব্যস্ত ভঙ্গিতে চুল ঠিক করতে করতে স্যারের পাশে দাঁড়ালো। কালো ড্রেসে মিষ্টিকে দারুণ মানিয়েছে। আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে কুৎসিত ড্রেসেও মিষ্টিকে পরীর মতো সুন্দর দেখাবে। সুন্দরী মেয়েদের একটা ভালো দিক হলো এরা যাই পরে যাই করে তাতেই তাদের অপূর্ব লাগে। মিষ্টির মুখের উপর সকালের রোদ লুকোচুরি খেলা করছে। মিষ্টির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তবে তার মধ্যে কিছু একটা কমতি লাগছে। হ্যাঁ, কাজল।
চোখে একটু কাজল ছুঁয়ে দিলে হয়তো তাকে আরো বেশি সুন্দর লাগতো। পরক্ষণেই মনে হলো কাজল ছাড়াও তো ওকে সুন্দর লাগছে। কেন জানি না, ও যেমন থাকে তেমনটাই আমার কাছে সুন্দর বলে মনে হয়। মিষ্টি বলল, বাবা তুমি রেডি তো? স্যার আমার দিকে তাকিয়ে বললেন। চলো তোমায় ড্রপ করে দিচ্ছি। আমি মিষ্টি থেকে চোখ সরিয়ে নিয়ে বললাম, স্যার আমি চলে যেতে পারবো, কোনো সমস্যা হবে না। কথাটা শুধু ভদ্রতার খাতিরে বললাম। মিষ্টির সাথে যাওয়ার জন্য মনে প্রবল একটা ইচ্ছে জাগতে লাগলো। আমি থাকতে তুমি অটোই যাবে, আর আমি এটা হতে দিব। তুমি ভেতরে গিয়ে বসো তো। স্যার কি দরকার ছিল? মিষ্টি ভুল কোচকে স্যারকে বলল। বাবা তোমার সবকিছুতে জোর করা কিন্তু একদম ঠিক না। ওনার পার্সোনাল স্পেস দরকার, যেটা তুমি কখনোই দিচ্ছ না। উনি যখন যেতে চাচ্ছে না তখন জোর করে কেন করছো? স্যার মিষ্টির কথায় কিছুটা দমে গেলেন, মৃদু স্বরে আমায় বললেন, আচ্ছা বিষণ্ণ, তুমি তাহলে নিজের মতোই করে আসো। এটা বলে তিনি গাড়িতে উঠে মিষ্টিকে নিয়ে চলে গেলেন। আমার প্রচণ্ড খারাপ লাগতে শুরু করলো। মিষ্টির এই কথাগুলো বলা কি খুব প্রয়োজন ছিল? আর স্যারও এমন। আর একবার জোর করলেই তো আমি ঠাস করে গাড়িতে বসে পড়তাম। এমনিতেই ঘুম পাচ্ছে, তার মধ্যে এখন অটোতে, এই গরমে ঘেমে ভার্সিটিতে ঢুকতে হবে। অটো থেকে নেমে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে ভার্সিটির গেটে ঢুকতেই লক্ষ্য করলাম তেঁতুল গাছটার কাছে ভিড় জমে আছে। বিষয়টা কি দেখার জন্য কাছে গেলাম। আমাকে দেখে সব স্টুডেন্টরা সরে গিয়ে সামনে যাওয়ার জায়গা করে দিল। ভিড় পেরিয়ে যা দেখলাম সেটা দেখে অনেকটা ভলকে গেলাম। মিষ্টির হাতে একটা ক্রিকেট খেলার স্ট্যাম্প, আর সামনে দুইটা ছেলে হাঁটু মুড়ে বসে বসে, তাদের কপাল বেয়ে রক্ত পড়ছে। মিষ্টির সাথেই চশমা পরা একটা ছেলে ভীতু দৃষ্টিকে মিষ্টিকে দেখছে। ছেলেটাকে ক্লাসে দেখেছিলাম, সম্ভবত ক্লাসের টপ স্টুডেন্টদের মধ্যে একজন। মিষ্টির দিকে তাকাতে দেখলাম ওর চোখ মুখে রাগ স্পষ্ট। এই একটু আগে যে মেয়েটাকে এতটা মায়াবী লাগছিল, সেই মেয়েটা এখন রাগে জ্বলছে। মিষ্টি কর্কশ সুরে কিছুটা চেঁচিয়ে বলল, খুব শখ তাই না র্যাক দেওয়ার? আর আমাকে দেখে একটু আগে কি যেন বলছিলি, আমার হট ফিগার। কি হলো, চুপ করে আছিস কেন বল? কথাটা বলেই স্টাম্প দিয়ে সজোরে বসে থাকা এই একটা ছেলের গলায় আঘাত করলো মিষ্টি। আকস্মিক একটা ঘটনায় আমি হতভম্ব হয়ে রইলাম। আমার সামনে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে কি সত্যিই মিষ্টি? মিষ্টি মারার জন্য আরও স্ট্যাম্প তুলছে। ঠিক তখনই ওর হাতে ধরে ওকে সরিয়ে নিলাম। মিষ্টি ছটফট করছে আমার থেকে ছাড়া পাওয়ার জন্য। ছেলে দুটোকে যেতে বলে মিষ্টির হাত থেকে স্টাম্প নিয়ে ওকে শান্ত করার চেষ্টা করলাম। মিষ্টির রাগ যেন কোনোভাবেই কমছে না। বেশ খানিকটা সময় লাগলো ওকে স্বাভাবিক করে তুলতে। কি দরকার ছিল ওদের সাথে ঝামেলা করার? আপনি একটা মেয়ে হয়ে। মিষ্টি টুলের উপর দুই পা তুলে বাবু হয়ে বসে আইসক্রিম খাচ্ছিল। আমার কথা শেষ না হতেই থামিয়ে দিয়ে মিষ্টি বলল, তো মেয়ে বলে ওদের বাজে বিহেভ ছেড়ে দিব? ভার্সিটিতে নতুন তো, তাই আমায় চেনে না, আমাকে বলে হট ফিগার। আপনি না আটকালে ওদের কি যে হতো। আমি মুখ ভুদা করে বললাম, আপনার রাগ এতটা ভয়ঙ্কর, আজকের ঘটনা না দেখলে আমি কল্পনাও করতে পারতাম না। মিষ্টি বেশ খানিকটা আইসক্রিম মুখে দিয়ে খামচির মতো করে চোখ বন্ধ করে বলল, আমার রাগ উঠলে মাথা ঠিক থাকে না। সেটা তো দেখলাম। মিষ্টি নিজের মতো আইসক্রিম খাওয়ায় ব্যস্ত হয়ে উঠল। আমি ভাবলেশীনভাবে ওর দিকে তাকিয়ে রইলাম। কে বলবে বাচ্চাদের মতো করে আইসক্রিম খাওয়া এই মেয়েটা একটু আগে অগ্নিমূর্তির রূপ নিয়েছিল। ক্লাসের মধ্যে বেশ কয়েকবার লক্ষ্য করলাম সকালে যে ছেলেটাকে র্যাগের হাত থেকে বাঁচিয়েছিলাম সেই ছেলেটা চশমার আড়ালে আমাকে একটু পরপর তাকাচ্ছে। ছেলেটাকে আমি চিনি, ক্লাসের টপ ছাত্র, নামটা জানি না। ছেলেটা বোকাশোকা ধরনের, পৃথিবীতে এক শ্রেণীর গাধার জন্মই হয় পড়াশোনা করে টপ হওয়ার জন্য। এই ছেলেটা তাদের দলের, পড়াশোনার বাহিরে কিছুই জানে না। ক্যাম্পাসে আমি যখনই দেখি তখনই দেখি কিছু না কিছু পড়ছে। ক্লাস শেষে আরোহীর দিশার সাথে ক্যাম্পাসের দিকে যাচ্ছি, তখন ওই পেছন থেকে কেউ নাম ধরে রাখলো। পেছনে ফিরে দেখলাম সকালে সেই চশমা পরা ছেলেটা আমার সামনে এসে চশমা ঠিক করতে করতে বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, তখনকার র্যাকেট থেকে বাঁচানোর জন্য। আচ্ছা আমি বলে চলে যাব, তখন আবারও বলল, আমাকে আপনার বন্ধু বানাবেন? এই ভার্সিটিতে আমার কোনো বন্ধু নেই। সেটা কথায় ভীষণ মায়া হলো। আমি মুচকে হেসে বললাম, ঠিক আছে, আজ থেকে আমরা বন্ধু। আমার নাম আদি। আমার নাম মিষ্টি, এর নাম আরোহী, আর এ হলো দিশা। এরা দুজন আমার ফ্রেন্ড। আদি হাত নেড়ে সবাইকে সম্বোধন করলো। ছেলেটাকে প্রথম গাধা টাইপের মনে হলো, এখন বুঝলাম সে বেশ স্মার্ট। ক্যাম্পাসের কৃষ্ণচূড়া গাছটা যে আমরা বসলাম। আদি আমার দিকে তাকিয়ে বলল, অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করেছো? আমি বিরক্ত স্বরে বললাম, আরে না, ওইসব করতে আমার ভাল লাগে না। কিন্তু না করলে তো
ক্লাসে দাঁড় করিয়ে রাখবে। ক্লাসই করবো না, রোজ রোজ এই অ্যাসাইনমেন্ট আমার দ্বারা হবে না। তুমি প্যারা নিও না তো, তোমারটা আমি করে দিব। ছেলেটার কথায় কিছু সন্দেহ হলো। এই বেড়ায় আবার 2 দিন পর প্রপোজ করে বসবে নাকি? ছেলেটার সাথে এই কারণে আমার বন্ধুত্ব করতে ইচ্ছা করে না। এদের বন্ধুত্বে 2টা কাজ থাকে। এরা প্রথম এমন একটা ভাব নেবে যে এরা প্রচন্ড রকম ফ্রি মাইন্ডের, তারপর কমনভাবে শরীর স্পর্শ করতে চাইবে অথবা প্রপোজ করবে। এটাই বাস্তব। আমি আর কিছু না বলে ফোনটা কানে দিয়ে কথা বলার ভান করে ওখান থেকে চলে আসলাম। আরোহী দিশাও আমার সাথে আসলো। আরোহী বলল, কিরে মিষ্টি, তুই এই ছেলেটাকে বন্ধু বানিয়ে নিলি কেন? এই ছেলে তো তোর ওপর গলে আছে। তোর মতলবটা কি রে মিষ্টি? আরে তেমন কিছু না। ও বলল ওর কোনো বন্ধুই নেই, তাই মায়া হলো, এর বেশি কিছু না। বন্ধু না থাকায় খুব জঘন্য রকম একটা অনুভূতি হয়। আমি চাই না কেউ বন্ধুহীন থাকুক। মিষ্টি বুঝতেই পারলো না যে ওই ছেলেটার সাথে বন্ধুত্ব, গাছের নিচে বসে থেকে কথা বলা, এইসব ঘটনাগুলি দূর থেকে একজোড়া অগ্নিদৃষ্টি নজর রাখছে। সে চোখ চাইলেই সবকিছু ভঙ্গ করে দিতে পারে। পরের ক্লাসে আমি আছি ঠিকই, কিন্তু আমার মন পড়ে রইল সেই সব ঘটনাগুলোর কাছে। কেন জানি না প্রচণ্ড রাগ লাগছে। মিষ্টি কেন বন্ধুত্ব করতে রাজি হলো? না বলে দিলে কি এমন হতো? আবার গাছের নিচে বসে গল্প করছিল। সবটা আমার কাছে চরম অসহ্যকর মনে হলো। শুধু একটা কথাই মাথায় ঘুরপাক খাচ্ছে, সেটা হলো মিষ্টি যদি কোনো ছেলের সাথে কথা বলে, সেটা শুধু আমি হব, শুধুই আমি। আমি বাদে অন্য কোনো ছেলের সাথে কথা বলার অধিকার মিষ্টির নেই। আচ্ছা, আমার কি হয়েছে? থেকে বেরিয়ে দেখলাম আকাশে গাঢ় গেরুয়া রঙের মেঘগুলি চুপচাপ দাঁড়িয়ে আছে। বাগানটা তেমন বড় নয়, তবে বিভিন্ন রকম ফুলের গাছ, আরও নাম না জানা অনেক গাছ, খুব সুন্দর করে সাজানো। মন খারাপ থাকলে এখানে একটু বসলেই মন ভালো হয়ে যাওয়ার মতো সুন্দর চারদিকটা। ফুলের সৌন্দর্য দেখছি, এমন সময় একটা মিষ্টি কণ্ঠ বলে উঠল, স্যার এখানে কি করছেন? পেছন ফিরলাম। মিষ্টি এক হাত কোমরে রেখে দাঁড়িয়ে আছে। গুধুলি এই লগ্নে মিষ্টিকে অসম্ভব সুন্দর লাগছে। কোথায় যেন পড়েছিলাম, শেষ বিকেলের রোদে মেয়েদের সব থেকে সুন্দর লাগে। এই রোদকে বলে বহু সুন্দর রোদ। আমি জবাব দিলাম, না, এমনিতেই ঘুরতে এলাম। আপনাকে ডাকতে এসেছিলাম, এসে দেখি আপনি রুমে নেই, ভাবলাম এখানে এসছেন। কিছু বলবেন? বাবা চা খেতে ডাকছেন। আমার মনটা খারাপ হয়ে গেল। ভেবেছিলাম মিষ্টি হয়তো নিজ থেকে আমায় কিছু বলতে এসেছে। আমি একটু হেসে বললাম, ঠিক আছে, আপনি যান, আমি আসছি। মিষ্টি চলে যাওয়ার সময় কিছু দূর গিয়ে আমার দিকে ঘুরে বলল, স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। আমি তো আপনার ছাত্রী, ছাত্রীকে আপনি আপনি করে বলবেন না প্লিজ। তাহলে কি তুমি করে বলবো? বলেই মিষ্টি চলে যেতে লাগলো। আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। মিষ্টিকে তুমি সম্বোধন করে ডাকার প্রবল আকাঙ্ক্ষা মনে ভিড় করে বসলো, কিন্তু ডেকে কি বলবো? এত কিছু না ভেবে মিষ্টিকে ডাক দিলাম, মিষ্টি। মিষ্টি পিছন ফিরল। ওর কাছে গেলাম। মিষ্টির শরীর থেকে একটা পারফিউম নাকে এলো। কি আশ্চর্য, এই মেয়ের সব কিছু এত নেশালু কেন? মিষ্টি বলল, স্যার কিছু বলবেন? কি বলবো ভেবে পেলাম না। খানিকক্ষণ ভেবে বললাম, সেদিনের রুমের ঘটনার জন্য আমি দুঃখিত। রুমের সামনে অগোছালো দেখে ভেবেছিলাম এটা স্যারের রুম হয়তো। মিষ্টি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, স্যার বাদ দিন ওসব কথা। তারপর কি বলবো ভাবতে ভাবতে মুখ ফসকে বলে ফেললাম, ওই ছেলেটার সাথে কি নিয়ে কথা হলো। কথাটা বলে আমি জিভে কামড় দিলাম। মিষ্টি এখন কি ভাববে? ও কি বুঝে ফেলবে আমি প্রতিটা মুহূর্তে ওকে ফলো করি? এমন বোকামির একটা প্রশ্ন করে নিজেকে গাধা বলে গালি দিলাম। মিষ্টি ভ্রুকুচকে বলল, কোনো ছেলের কথা বল? না না না, কোনো ছেলে না। আসলে আমি একটা উপন্যাস লিখব ভাবছি। সেখানকার নায়িকা একটা ছেলের সাথে কথা বলছিল। কি বলতো, উপন্যাসটা নিয়ে এত ভেবে ফেলেছি যে বাস্তবের সাথে গুলিয়ে ফেলেছি। মিষ্টি কপালের চামড়া ভাঁজ করে আমার দিকে তাকালো। আমিও মুখ ভুদা করে মিষ্টির দিকে তাকিয়ে রইলাম। মিষ্টি বলল, আপনি উপন্যাস লিখছেন? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। মিষ্টি বলল, তো উপন্যাসের নাম কি? নাম এখনো ঠিক করিনি, চাইলে তুমি একটা নাম দিতে পারো। তাহলে উপন্যাসের নাম দিবেন মিষ্টি। নায়িকা যেহেতু আমি, তাই নামটা আমারই হওয়া উচিত। কথাটা বলে মিষ্টি হাসল, তারপর ছুটে চলে গেল। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। মিষ্টি কি উপন্যাসের ডায়েরিটা পড়েছে নাকি? এক দৌড়ি ঘরে গেলাম, যা ভেবেছি তাই। টেবিলের উপর ডায়েরিটা খোলা অবস্থায় পড়ে আছে। তার মানে মিষ্টি দু একটা লাইন পড়েছে। না জানি মনে মনে কি ভেবেছে। ঠুর,
কেন যে এটা টেবিলে রাখতে গেলাম। বিষ্ণু স্যার জড়সড় করে বসে থাকলেন, চায়ে চুমুক দিতে লাগলেন। আমি মুখ ভোতা করে দাঁড়িয়ে আছি। একটু আগে দ্বিতীয় সেমিস্টার রেজাল্ট দিয়েছে, আমি সম্মানপূর্বক ফেল অর্জন করিয়াছি। রেজাল্ট বলার পর বাবার চোখ মুখ শক্ত হয়ে আছে। আজ মিষ্টির সেমিস্টার রেজাল্ট দিয়েছে। তাই নাকি? রেজাল্ট কত এসেছে? বাবা কঠিন দৃষ্টিতে আমার দিকে তাকালেন। আমি চোখ পায়ের দিকে রেখে বললাম, ফেল। বাহ, কি সুন্দর করে বলতেছে, ফেল। ফেল হবে না তো কি হবে, পড়াশোনা তো করু না। বাবার কথায় আমার ভীষণ রাগ হলো। স্যারের সামনে এসব বলার কি খুব প্রয়োজন ছিল? বাবার দিকে তাকিয়ে বেশ বড় করে মুখ বাঁকিয়ে ওখান থেকে উঠে রুমের দিকে যেতে লাগলাম। বিষণ্ণ? জি স্যার। আমি জানি তোমার সময় হবে না, তবুও একটু সময় বের করে যদি মিষ্টিকে একটু সময় দিতে। ও একদম পড়াশোনা করতে চায় না, তুমি ওকে পড়াশোনায় মনোযোগ করে তুলতে পারবে, এটা আমার বিশ্বাস, কারণ তোমার মধ্যে ধৈর্য অনেক বেশি। স্যারের কথায় আমি যেন হাতে চাঁদ পেয়ে গেলাম। মনের মধ্যে ভালো লাগার স্রোত বইতে শুরু করলো। নিজেকে এক মুহূর্তে সবচেয়ে সুখী মনে হতে লাগলো। স্যার আমার দিকে ঝুঁকে এসে বলল, তুমি পারবে কি? পারবো না মানে? মিষ্টির আশেপাশে থাকার জন্য আমি কত সুযোগ খুঁজেছি, আর আজ সুযোগ নিজেই আমার কাছে এসেছে। এটাকে হাতছাড়া করার মতো বোকা আমি নেই। কিন্তু এক কথায় রাজি হলেও বিষয়টা কেমন দেখায়। আমি বললাম, স্যার আমি তো সময় বেশি পাই না। আমার কথায় স্যার চিন্তিত হয়ে পড়লেন। তৎক্ষণিক মনে পড়ল সকালের কথাটা। মুহূর্তেই বুকটা ক্যাপে উঠল। স্যার যদি বলে দেয় ঠিক আছে তোমার তাহলে পড়াতে হবে না, তাহলে তো আমি হার্ট অ্যাটাক করব। না, এটা কোনোভাবেই হতে দেওয়া যায় না। স্যার কিছু বলার আগেই বললাম, ঠিক আছে স্যার, আপনি এত করে বলছেন, তখন না করি কিভাবে? তোমার সময় না হলে বলে দাও, তোমার সুযোগ সুবিধাও তো দেখতে হবে। না না স্যার, আমার কোনো অসুবিধা হবে না। উফ, বাঁচালে তুমি। আমার মনে এখন রাজ্যের সুখ। অনেক কষ্টে সুখগুলো চেপে রেখে বসে আছি। মিষ্টি দোতলা থেকে বলল, বাবা তোমার কথা শেষ হলে স্যারকে একটু এখানে আসতে বলিও তো। স্যার আমাকে মিষ্টির কাছে যেতে বলে নিজে বাজারের দিকে রওনা হলেন। আমি সিঁড়ি বেয়ে মিষ্টির রুমের দিকে যাচ্ছি। হঠাৎ মিষ্টি কেন ডাকছে? ও কি সব কথা শুনেছে? আচ্ছা, ও কি আমায় পড়তে বারণ করে দিবে? এরকম হাজারটা কথায় মাথায় ঘুরপাক খাচ্ছে। খেতে খেতে মিষ্টির রুমের কাছে এসে দাঁড়ালাম। মিষ্টি দরজায় দাঁড়িয়েছিল। চোখের ইশারায় আমাকে ভেতরে আসতে বলল। আমি রুমের ভিতরে আসলাম। মিষ্টি দরজা বন্ধ করে দিল। আমার কেমন যেন খটকা লাগছে। মিষ্টি দরজা বন্ধ করছে কেন? কি করতে চাইছো? মুহূর্তেই মিষ্টি আমার একদম কাছে এসে দাঁড়ালো। আমার নিঃশ্বাস ওর মুখে আছড়ে পড়ছে। মিষ্টি আমার শার্টের কলার চেপে ধরে নিজের আরও কাছে টেনে নিল। আমার বুকে দ্রাম দ্রাম শব্দ বাজতে লাগলো। এ যেন এক অন্যরকম অনুভূতি। মিষ্টি ঠান্ডা স্বরে বলল, কিসের এত ভয় পান আপনি? ভয়? না তো, কিসের ভয়? ইস রে পিচ্চি বাবু, আপনি কিসের ভয় পান বোঝেন না? মিষ্টি ছাড়ো আমায়, কেউ দেখে ফেলবে। বন্ধ করে আপনাকে কে দেখবে? হ্যাঁ, তুমি ঠিক কি করতে চাইছো বলবে? দেখো আমার হাত পা কাঁপছে। মিষ্টি আমাকে ছেড়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো। আমি বুকে একটু থুতু দিলাম। বুকে এখনও দ্রাম দ্রাম শব্দ করছে। মিষ্টির এমন আচরণ আমায় ভেবাচাকায় ফেলে দিয়েছে। মিষ্টি বেশ স্বাভাবিকভাবেই দুই হাত পেছনে দিয়ে চুলের খোপা করছে। দুই হাত তোলায় মিষ্টির বুকের ওড়না সরে গিয়ে বুকের অনেকটা অংশ দৃশ্যমান হলো। আমি ইতস্তত করে চোখ সরিয়ে নিলাম। মিষ্টি বলল, এইটুকু দেখে চোখ সরিয়ে নিচ্ছেন? আপনি তো আগেই সব দেখে ফেলেছেন, এখন আসছেন ঢং করতে না? মিষ্টির কথায় আমার কপাল ঘামতে শুরু করলো। মাথা শূন্য হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আশপাশ থেকে সব শব্দ গায়েব হয়ে যাচ্ছে। মিষ্টি কি জানে কত ভয়ঙ্কর কথা বলছে? ওর কি মাথা খারাপ হয়ে গেছে? মিষ্টি আবারও বলল, কি হলো, মুখ এমন ভোতা করে আছেন যে? না মানে আপনি আসলে অনেক ভীতু। মেয়ে মানুষ বলছে। আমি ভীতু কাজেই সাহসী পুরুষের মতো বুক টান করে বললাম, না মোটেও না, আমি ভীতু নই। ভীতু না, ভীতুর ডিম আপনি। সেই ছোটবেলা থেকে এই অবধি ভীতুই থেকে গেলেন। ছোটবেলা থেকে মানে? তার মানে মিষ্টি আমার কথা মনে আছে? সেই সময়ে কাটানো মুহূর্তগুলো ওর মনে আছে? আমি উৎফুল্ল হয়ে বললাম, তোমার সেই সব কথা মনে আছে? মনে থাকা অন্যায় বুঝি? না মানে, তুই তো ছোট ছিলে।